আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5ই আগস্ট নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হলো। তো স্বাধীন দেশের প্রথম ভিডিও হচ্ছে এটি। তো আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার নিয়ে আমরা ওয়ান শট ভিডিও বানাবো, যেন আপনাদের একটু সুবিধা হয় আর কি। খুব দ্রুত সময়ের জন্য আপনারা আপনাদের প্রস্তুতিটা কমপ্লিট করতে পারেন, মানে একটা চ্যাপ্টার সম্পর্কে আপনি যেন একটা ওভারঅল আইডিয়া পেয়ে যান। তো আমাদের এইচএসসি 24 তাদের পরীক্ষার জন্য টোটাল হচ্ছে 6টা চ্যাপ্টার। আপনার 6টা চ্যাপ্টার এখানে সিরিয়াল লিখে দিছি, তা আপনারা জানেন এই 6টা চ্যাপ্টার আপনাদের এইচএসসি 24-এ আছে। 4টা চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তো আজকের এই শুরুতেই আমরা আপনাদেরকে চেষ্টা করব প্রথম যে 2টা চ্যাপ্টার, যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক আর হচ্ছে আপনার সরলরেখা, ম্যাট্রিক্স ও নির্ণায়ক আর হচ্ছে সরলরেখা, এই 2টা চ্যাপ্টারের একটা ওভারঅল রিভিউ দিয়ে দেওয়ার জন্য, মানে খুব অল্প সময় যেন আপনি এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যান, সেই বিষয়ে আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করব। আর ওয়ান শট বলতে আমরা বোঝাচ্ছি যেন আপনি অল্প সময় এই চ্যাপ্টারে যা যা আছে একটা ওভারঅল বেসিক আপনি পান। সব কিছু হয়তো কভার করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আর আমরা চেষ্টা করব স্বল্প সময় পুরো চ্যাপ্টারে যতগুলো ডিটেলস আছে সবটুকু আপনাদেরকে কভার করে দেওয়ার জন্য। তো শুরুতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে। তো ম্যাট্রিক্স আর নির্ণায়কের আপনাদের যে টপিকগুলো এখানে আছে টোটাল 6টা টপিক। আপনি একটু দেখতে পারবেন ভালো মতোই যে প্রথমত হচ্ছে আপনার ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ আছে, তারপরে ম্যাট্রিক্সের গুণ আছে, তারপরে ম্যাট্রিক্সের মান নির্ণয় এবং এর প্রমাণগুলো আর কি এখানে রয়ে গেছে। তারপরে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তারপর ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ জোট সমাধান, বা এটা আরেকটা নাম আছে যে নির্ণায়কের সাহায্যে সমীকরণ জোট সমাধান। আর লাস্টে হচ্ছে আপনার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোট সমাধান। এগুলোর মধ্যে আপনার সিকিউর জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সের গুণ এটা আপনাকে লাগবে, নির্ণায়কের মান নির্ণয় এবং প্রমাণ এটা মাস্ট, অবশ্যই লাগবে। আর এই যে 3টা আছে এই 3টা আপনাকে মাস্ট পড়তে হবে, কারণ এখান থেকে যে কোনো একটা থেকে আপনাকে সিকিউ দিয়ে দিবে, হয় বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে, বা ক্রেমারের সাহায্যে সমীকরণ সমাধান করতে বলবে, অথবা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোট সমাধান। এগুলোর মধ্যে এটা একটু লেস ইম্পর্টেন্ট, মানে এইচএসসি পরীক্ষা এটা একটু কম আসে, বাট জিনিসটা খুবই ইন্টারেস্টিং আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেটা করছি আপনাদের জন্য, আমরা প্রত্যেকটা টাইপের যেমন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণ এগুলোকে কভার করবে এমন একটা প্রশ্ন আপনার জন্য বাছাই করছি। আর সময় যেন কম লাগে, মানে আপনার টাইমটা যেন খুব অল্প সময় যেন আমরা ভিডিও রেকর্ড করে ফেলতে পারি, যার জন্য সলিউশনগুলো আগে থেকে দিয়ে রাখছি। আর আমি জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে আসলে কেন এমনটা হইলো এবং কিভাবে এমনটা হইলো। তো আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ। এই প্রবলেমের সাহায্যে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে ম্যাট্রিক্সের যোগ হয়, কিভাবে ম্যাট্রিক্সের বিয়োগ হয় এবং কিভাবে ম্যাট্রিক্সের গুণ হয়। আর হোপফুলি আপনারা এতদিন পড়াশোনা করে আসছেন, এইচএসসি পরীক্ষা দিবেন, কিছুটা বেসিক্স আপনাদের আছে, তো যেন জাস্ট আপনার মনে পড়ে যায় যে আসলে আপনি কীভাবে করছিলেন, তার জন্য মূলত আজকের ভিডিওটা বানানো। তো আমাদের প্রথম যে প্রবলেমটা, যেমন দেখেন আপনাকে একটা উদ্দীপক দিয়ে দেওয়া আছে আর এখানে রেফারেন্স দেওয়া, এটা কোন বছরে কত সালে পরীক্ষাতে আসছে। এটা ঢাকা বোর্ড 2023 সাল, মানে গত বছরের যে পরীক্ষাটা সেখানে আসছে আর কি। আপনাকে দুইটা ম্যাট্রিক্স পি দিয়ে দিছে এবং কিউ দিয়ে দিছে, আর বলছে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে বলছে। ট্রেস কি জিনিস আপনারা আশা করি জানেন। ট্রেস মানে হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ মানে হচ্ছে এই যে এগুলোকে বলা হয় মুখ্য কর্ণ। তো এগুলো যে যোগফল, এটাকে মূলত বলা হচ্ছে এর আপনার ট্রেস আর কি। ঠিক আছে, যেমন আপনি যদি এই ম্যাট্রিক্সের ট্রেস বের করতে চান, এই 4 7 2 এদের যোগ করলেই যেটা বের হবে সেটাকে বলা হচ্ছে ট্রেস আর কি। এখন পি প্লাস কি আপনি কিভাবে বের করবেন? খুবই সহজ, যে আমরা অনুরূপ ভুক্তির সাথে যা যোগ করে দিব। যেমন অনুরূপ ভুক্তি বলতে এখানে হচ্ছে 4, এর জায়গায় হচ্ছে 0, তবে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 4, তারপর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3। তো আপনি জাস্ট এদেরকে যোগ করে যেটা আসবে এটাই মূলত হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। আর যদি বিয়োগ করতে বলতো তখন আপনি সেম কাজ করতেন, যে এটা থেকে আপনি এটাকে বিয়োগ করতেন, তারপর হচ্ছে আপনি এটা থেকে আপনি এটাকে বিয়োগ করতেন, অথবা হচ্ছে আপনি এইটা থেকে এটাকে বিয়োগ করতেন যদি আপনাকে বিয়োগ করতে বলতো আর কি। তো এভাবে মূলত আমরা ম্যাট্রিক্সের যোগগুলো করে থাকি। তো যোগ করলে আপনি এখানে 4-এর সাথে 0 যোগ করলে হচ্ছে 4, তারপরে -2, এটা যদি হিসাব করি -2 এর সাথে 1কে যদি আপনি যোগ করেন থাকবে হচ্ছে -1। তো এটা হচ্ছে ওভারঅল আমরা যোগটা করে ফেললাম। তো আমাদেরকে বলছে ম্যাট্রিক্সের ট্রেস বের করার জন্য। তাহলে যদি আমরা এগুলোকে যোগ করি তাহলে আপনি ট্রেসটা পেয়ে যাবেন। তাহলে আমাদের ট্রেস কত হবে? আমাদের ট্রেস হবে হচ্ছে 4 যোগ 3 যোগ হচ্ছে 4। তো আমাদের ওভারঅল আনসার হচ্ছে 11। তো প্রথম যে ম্যাট্রিক্সটা, তার ট্রেস হলো হচ্ছে আমাদের 11। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নের সাথে আমাদের কাভার হবে হচ্ছে ম্যাট্রিক্সের গুণ বের করা। তো ম্যাট্রিক্সের গুণ কীভাবে বের করতে বলছে, মানে বুঝলেন কীভাবে? আপনাকে বলছে পি কিউ, এটা গুণ করে এখানে একটা টি দিয়ে দিছে, মানে এটা ট্রান্সপোজ করতে হবে, ইকুয়ালস কিউ এ ট্রান্সপোজ ইন্টু হচ্ছে পি এ ট্রান্সপোজ। মানে এই পি কিউ এ ট্রান্সপোজ সমান হবে হচ্ছে কিউ এ ট্রান্সপোজ ইন্টু হচ্ছে পি এ ট্রান্সপোজ। এটা সমান হয় কিনা আপনাকে এটা প্রমাণ করতে হবে। তো চলেন আমরা দেখি। তো ফার্স্ট অফ অল উত্তরগুলো আগে থেকে লিখে রাখছি জাস্ট বিকজ আমরা টাইম সেভ করতে চাচ্ছি, কারণ টাইম সেভ করতে পারলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে পুরো চ্যাপ্টার সম্পর্কে ওভারঅল রিভিউ দিয়ে দিতে পারবো। আর হোপফুলি আপনার কিছুটা বেসিক্স আগে থেকে আছে, আর না থাকলে কোনো সমস্যা নাই, আমরা আপনাকে দেখাই দিতেছি। তো ফার্স্ট অফ অল আমরা পি কিউ বের করতেছি, যে আসলে পি কিউ আমরা কীভাবে বের করবো। তো ম্যাট্রিক্স গুণ করার সিস্টেম হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলামটা থাকবে, হ্যাঁ, এই কলামটাকে আপনি জাস্ট এটার প্রথম যে সারি আছে এটার সাথে গুণ করে দিবেন। ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন এই যে এটাকে আমরা তুলে নিয়ে
এটার উপর বসাবো। তো যদি বসাই ব্যাপারটা এমন হওয়া উচিত, এই যে এমন হওয়া উচিত। যদি এটার উপর আমরা বসাই এখানে হবে হচ্ছে 0 -3 আর হচ্ছে -2। তো হবেটা কি, এই 0 এর সাথে 4 এর গুণ হবে, প্লাস -3 এর সাথে -1 এর গুণ হবে, তারপর -2 এর সাথে 3 এর গুণ হবে। এরকম এই যে প্রথম যে কলামটা দ্বিতীয় ম্যাট্রিক্সের, এই কলামের সাথে প্রত্যেকটা সারির গুণ হবে। ঠিক আছে, তো আপনি দেখেন, এই যে দেখেন প্রথমে 0 এর সাথে আমরা এই যদি গুণ করি, যে 0 দিয়ে যদি 4 কে গুণ করি তাহলে হচ্ছে 0, পরে -3 দিয়ে যদি আমরা -1 কে গুণ করি তাহলে হচ্ছে 3, তারপরে -2 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আপনার -6। তো প্রথম সারির সাথে করলাম। সিমিলারলি দ্বিতীয় সারির সাথেও করব। যেমন দেখেন এই 0 এর সাথে যদি আমরা 0 কে গুণ করি হবে হচ্ছে 0, তারপরে -3 এর সাথে যদি আমরা 7 কে গুণ করি তাহলে হচ্ছে -21, তারপরে -2 এর সাথে যদি আমরা 5 কে গুণ করি তাহলে হচ্ছে -10। তাহলে 2 নম্বর সারিকেও করলাম। সিমিলারলি আমরা 3 নম্বর যে সারি আছে সেটার সাথেও করব। ঠিক আছে, তো এটা করার পরে প্রথম কলামের কাজ শেষ, এই কলামের কাজ শেষ। এখন আবার আমরা দ্বিতীয় যে কলাম আছে এটা নিয়ে আবার কাজ করব। এটাকে ঘুরিয়ে দিব। তাহলে প্রথমে এই 4 এর সাথে এই 4 এর গুণ হবে, তারপরে এই -4 এর সাথে -1 এর গুণ হবে, তারপর 1 এর সাথে আবার 3 এর গুণ হবে। এভাবে প্রত্যেকটার সাথে এটার সাথে একবার করব, তারপর এটার সাথে একবার করব, তারপর এটার সাথে একবার করব, করে আমরা এই 3টা কলাম বানাবো। ঠিক আছে, মানে সরি 3টা সারি বানাবো। সিমিলারলি লাস্টে যেটা আছে এটার সাথে আমরা গুণ করে এভাবে নিয়ে আসবো। তো আনার পরে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে এই যে এটা। তো আমরা PQ এর যে গুণফলটা সেটা মূলত হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখলাম যে হ্যাঁ সুতরাং PQ তো বের করছি। আমাকে প্রশ্নে বলছে PQ এর ট্রান্সপোজ। এখন ট্রান্সপোজ জিনিসটা কি? ট্রান্সপোজ মানে হচ্ছে আমরা সারিকে কলাম বানিয়ে দিব, কলামকে সারি বানিয়ে দিব। মানে এখানে ছিল -3 -31 2, আপনি যদি এটাকে সারি বানিয়ে দেন তাহলে এটা কি হয়ে যাবে, এমন হয়ে যাবে যে -3 -31 তারপর হচ্ছে 2, তারপর এটা যেটা ছিল এই যে এই 2 নাম্বার যে আমাদের কলামটা, এটাকে সারি বানালে এটা হয়ে যাবে হচ্ছে 23, একটু সুন্দর করে লিখি, 23 -23 34। লাস্টে যেটা আছে এই যে এটাকে যদি আপনি করেন এটা হয়ে যাবে 23 -25 আর হচ্ছে 32। ওকে, তো ট্রান্সপোজ জিনিসটা হচ্ছে সারিকে কলাম বানিয়ে দিব, কলামকে সারি বানিয়ে দিব, যেমন যে এই কাজটা এই যে এখানে করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তো আশা করি বুঝছেন। তো আমি ডান পাশটা মুছে দিচ্ছি জাস্ট এটাকে ক্লিন রাখার জন্য। আর এটার PDF অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ, ড্রাইভ লিঙ্ক নিচে থাকবে। আচ্ছা এখন সেম কাজ, এই সেম কাজটা আমরা একবার করব। এখন আপনাকে বলছি কিউ এর ট্রান্সপোজ ইন্টু হচ্ছে পি এর ট্রান্সপোজ। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কিউ ম্যাট্রিক্স হচ্ছে এইটা, এটা ট্রান্সপোজ করলে আপনি এটা সারিকে কলাম বানাবেন, কলামকে সারি বানাবেন। আবার পি এর ট্রান্সপোজ, কলামকে সারি, সারিকে কলাম। তো বানানোর পরে এই জিনিসটা আসছে। এই জিনিসটা আসার পর ঠিক আগের মতোই এই যে 2 নাম্বার যে কলামটা আছে এই কলামের সাথে আমরা এই সারিটাকে গুণ করব। ঠিক আছে, তো গুণ করে যে এই জায়গায় যেটা করছিলেন এখানে যেমন করছিলাম এখানেও আমরা ঠিক সেম কাজ করব। করার পরে দেখেন এটার আনসার যেমন আসছিল এটার আনসার একদম সেম টু সেম আসছে। ঠিক আছে, তো খ নাম্বার যেটা সেটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। ওকে, এরপর আপনাকে বলছে PR ইকুয়ালস RP ইকুয়ালস I হলে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো। এটা মূলত হচ্ছে আপনার এই বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্ট। হ্যাঁ, এটা আমরা সামনে আলোচনা করব, বাট তাও আপনাকে একটু হিন্টস দিয়ে দিই যেন আপনি বুঝতে পারেন। যদি কখনো এমন হয় যে একটা ম্যাট্রিক্স A, এটার সাথে আপনি B কে মাল্টিপ্লাই করছেন, করার পরে রেজাল্ট আসছে হচ্ছে I, রেজাল্ট আসছে হচ্ছে I মানে হচ্ছে কি, I মানে হচ্ছে আপনার ওই যে এমন ম্যাট্রিক্স থাকে না, অভেদক ম্যাট্রিক্স বলা হয়, এরকম আর কি। যে মনে করেন হচ্ছে 1 0 0 1, মানে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আপনার বলা হয় হচ্ছে I। তারপর যদি 3/3 নেন তখন এমন হইতো যে 1 0 0 0 1 0 0 0 1। তো এই ধরনের ম্যাট্রিক্স যেগুলো থাকে না এগুলোকে হচ্ছে আপনার I দিয়ে প্রকাশ করা হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বলা হয় আর কি। আচ্ছা, তো জিনিসটা আসলে আপনার কাছে কী জানতে চাইছে এখানে? হ্যাঁ, আপনার যদি কখন এমন হয় যে আপনি এই এবিকে মাল্টিপ্লাই করে I আসছে, যে এই জায়গাতে এবিকে মাল্টিপ্লাই করে I আসছে, তাহলে ডেফিনেটলি বিটা হচ্ছে A ইনভার্স। কারণ এটা লটা হচ্ছে এরকম যে আপনি যদি এর সাথে A ইনভার্স করেন অবশ্যই হবে হচ্ছে I, অথবা আপনি যদি বি এর সাথে বি ইনভার্স করেন রেজাল্ট হবে হচ্ছে I। মানে একটা ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স যদি আপনি মাল্টিপ্লাই করেন রেজাল্টটা সবসময় হবে হচ্ছে I। বুঝতে পারছেন? বা আপনি এমন বলতে পারেন যে আমরা সি ইনভার্স ইন্টু সি করবো, তারপরও দেখবেন I আসতেছে। তো এটা হচ্ছে বেসিক প্রপার্টি। কারণ আপনাকে বলছে PR সমান সমান RP সমান সমান I। ঠিক আছে, তাহলে আর ম্যাট্রিক্সে বের করতে বলছে, এখানে আপনাকে P দেওয়া আছে। ঠিক আছে, ডেফিনেটলি আর যেটা আরটা হচ্ছে মূলত P ইনভার্স। কারণ এই যে লটা আপনাকে দেখাইলাম এই যে সি ইনভার্স ইন্টু সি বা A ইন্টু A ইনভার্স সমান সমান হচ্ছে I, এই ল অনুযায়ী আমরা যদি হিসাব করি এখানে P ইন্টু P ইনভার্স সমান সমান হচ্ছে P ইনভার্স ইন্টু P সমান সমান হচ্ছে I। এই I তখনই আসবে যখন আপনি একটা ম্যাট্রিক্সের সাথে আর একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করেন। কথা কি বোঝা গেছে?
তো মূলত এখানে আপনাকে বিপরীত ম্যাট্রিক্স জানতে চাইছে, যেটা আমরা আপনাকে সামনে দেখাবো যে কীভাবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়। ওকে, আচ্ছা, তো আমি এটাকে একটু ক্লিন করে দিই, পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, আপনি যেন বুঝতে পারেন। হ্যাঁ, প্রপার্টিটা এখানে থাকুক, এটাই মুছে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। ওকে, তো এরই মাধ্যমে কীভাবে ম্যাট্রিক্সে যোগ করতে হয়, বিয়োগ করতে হয় আর গুণ করতে হয়, হোপফুলি আপনি বুঝে গেছেন। আর এটা কিন্তু একটা টপিক, এটা আপনাকে ভালো মতো মনে রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা, এটাও ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর গুণের উপর ডিপেন্ড করে, এই জায়গায় একটু খেয়াল রাখেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম, আপনাকে বলছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ফাইন, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, তো ক নম্বর আপনাকে বলছে পি হচ্ছে এইটা, কিউ হচ্ছে এইটা, তো পি কিউ বের করে ট্রান্সপোজ বের করতে বলছে। আর সতর্ক থাকবেন, সবসময় মানুষ যেটাতে ভুল করে হচ্ছে যে আপনার সিঙ্গেল সারি বা সিঙ্গেল কলাম, যেমন এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা সারি ম্যাট্রিক্স, এদের গুণ করতে মারাত্মক ভুল করে, বুঝতে পারছেন? এই গুণগুলো আপনি সাবধানে করবেন যেন আপনার কোনো রকম ভুল না হয়। অনেকে করবে কি, এই 4-এর সাথে 1 গুণ করে দিবে, 5-এর সাথে 2 গুণ করে দিবে, 6-এর সাথে 3 গুণ করে দিবে, বাট রেজাল্ট কিন্তু সঠিক আসবে না, রেজাল্টটা ভুল আসবে। তো এগুলোর গুণ করার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। আর গুণফলটা দেখেন কীরকম হবে, এই যে দেখেন, প্রথমে আপনি 4-এর সাথে 1কে গুণ করবেন, তারপর আবার 4-এর সাথে 2কে গুণ করবেন, তারপর 4-এর সাথে আবার 3কে গুণ করবেন। গুণ করার পরে এই যে একটা কলাম হবে, তারপর আবার 5-এর সাথে 1কে, তারপর আবার 5-এর সাথে 2কে, তারপর আবার 5-এর সাথে 3কে মাল্টিপ্লাই করে আরেকটা রেজাল্ট আসবে। ঠিক আছে? কারণ আপনার রেজাল্ট আসলে হইতেছে কি না এটা বুঝার একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে, আমরা যদি প্রথম ম্যাট্রিক্সের ক্রম লিখি, ক্রম মানে হচ্ছে আপনার প্রথমে সারি লিখবেন, তারপর আপনি এই কী বলে এটাকে, তারপর আপনি কলাম লিখবেন। তো প্রথম ম্যাট্রিক্সের যে আমরা যদি ক্রম বলি, ক্রম হচ্ছে 3/1, এটাকে ইন্টু না বলে বাই পড়বেন। হ্যাঁ, তাহলে সুন্দর হবে জিনিসটা, 3/1 মানে 3টা সারি একটা কলাম। দ্বিতীয় যে ম্যাট্রিক্স, এটার আপনার ক্রম হচ্ছে 1/3, 1/3, তাহলে মাঝখানের এটা বাদ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার গুণফলের যে ম্যাট্রিক্সের ক্রম সেটা হবে হচ্ছে 3/3। তো আপনার নতুন গুণফলের ম্যাট্রিক্স দেখেন, এই যে এখানে 3টা সারি আবার 3টা কলাম। তো যদি আপনি দেখেন যে হ্যাঁ আপনার ক্রমটাও এই আপনার ম্যাট্রিক্স রেজাল্টের সাথে মিলছে, তখন আপনি বুঝবেন হ্যাঁ ঠিক আছে, আপনার গুণটা মোটামুটি ঠিক আছে। সিঙ্গেল ম্যাট্রিক্সের মানে সিঙ্গেল সারি বা সিঙ্গেল কলামে যখন আপনি গুণ করবেন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন যেন ভুল হয়ে না যায়, সহজ মনে হয়ে তাড়াহুড়া করে করতে গিয়ে ভুল করে ফেলতে পারেন। আচ্ছা, 2 নম্বর দেখেন, আপনাকে বলছে যে এবি সমান সমান i2 হলে এম ও এন এর মান বের করতে বলছে। আচ্ছা, i2 মানে কি? i2 মানে হোপফুলি আপনার জানার কথা, একটু আপনাকে দেখাইছিলাম। আই জিনিসটা কি? i2 হবে হচ্ছে এরকম যে 1 0 0 1, ঠিক আছে? এমন হবে আর কি, মানে এইখানে 2 দিয়ে বোঝানো হয়েছে, 2টা সারি 2টা কলাম থাকবে। আচ্ছা, তো আমরা এখন এবি এর মাল্টিপ্লাই করব, মানে গুণ করার পরে সেটা সমান সমান হচ্ছে আমরা i2 ধরবো। তো i2 ধরে সমীকরণ আসবে, সেটা সলভ করে আমরা এম আর এন এর মান বের করবো। তো দেখেন কিভাবে করা হয়েছে। প্রথমে এখানে এ, এখানে বি, তো আপনি আশা করি আপনি গুণ করতে পারেন। হ্যাঁ, তো এখানে এ বির এই যে গুণফল যেটা, সেই গুণফলটা আপনাকে এখানে দেখানো হয়েছে যে প্রথমে যে 1-এর সাথে 1-এর গুণফল, তারপর 0-এর সাথে 4-এর গুণফল, এটা করা হয়েছে। তারপর হচ্ছে আপনি আবার এই এম এর সাথে এই 1-এর এটার সাথেই, মানে এই যে কলাম যেটা, এটার সাথে আবার নিজেটা গুণ করা হয়েছে। তো গুণ করে এই লাইনটা বানানো হয়েছে, ঠিক আছে? এখন যেহেতু এইটা সমান সমান হচ্ছে এইটা, মানে এইটুকু সমান হচ্ছে এইটা, তাহলে অনুরূপ ভুক্তিগুলো সেম হবে। অনুরূপ ভুক্তি সেম বলতে এই m + 4n এটা ইকুয়াল হবে হচ্ছে 0, আর এই n এটা ইকুয়ালস হবে হচ্ছে 1। কথা বুঝতে পারতেছেন? যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয়, এদের অনুরূপ ভুক্তিগুলো সেম হবে। তো আপনি এদেরকে সলভ করলেই দেখেন এই n ইকুয়ালস হচ্ছে 1, ঠিক আছে, ফাইন, সরাসরি এখানে পেয়ে গেছি। তারপরে m + 4n ইকুয়ালস হচ্ছে 0, যে লাইনটা ওরা এখানে লিখছে যে m + 4n ইকুয়ালস 0, আর n এর মান অলরেডি জানা আছে, তো সেটা বসায় দেওয়ার পরে আপনার রেজাল্টটা চলে আসছে। তো এভাবে আপনি দুইটা ম্যাট্রিক্সকে সমাধান করে আপনি জাস্ট রেজাল্টটা বের করে নিয়ে আসছেন। ওকে, 3 নম্বরে আপনাকে বলছে যে এফ অফ সি বের করতে বলছে। এগুলো আসে প্রায় সময় পরীক্ষাতে আসে, একটু সতর্ক থাকবেন। দেখেন এফ অফ এক্স মানে কি? x² + 5x + 6, তাহলে এফ অফ সি কী হওয়ার কথা আপনি হোপফুলি জানেন। এফ অফ সি সমান সমান তাহলে কী হবে? হবে হচ্ছে c² + 5c প্লাস হচ্ছে আমাদের 6, ঠিক আছে? আচ্ছা, তো আপনি এখন এই c² মানে কি? c × c, মানে c কে আপনাকে 2বার গুণ করতে হবে, তারপর 5c মানে c এর সাথে আপনাকে 5 কে বার মাল্টিপ্লাই করতে হবে। তো চলেন দেখি আমরা এটা কীভাবে করবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এই অনেকে মনে করে যে আসলে এই কই গেল প্রশ্ন, যে হ্যাঁ এই 6কে আসলে আমি কীভাবে বসাবো, আমি কি ম্যাট্রিক্সের সাথে আবার +6 আকারে রেখে দিব কিনা? না, 6 বলতে আসলে বোঝানো হয়েছে যে আপনার এদের যে ক্রম থাকবে, এই 6-এর সাথে একটা ম্যাট্রিক্স গুণ হবে যেটা হচ্ছে মূলত i। কথার কথা, এটা ক্রম 3/3 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আপনার এই নতুন যে i যে ম্যাট্রিক্সের ক্রম, সেটা হবে হচ্ছে 3। কথা বোঝা গেছে? ওকে, তো চলেন আমরা আপনাকে দেখাই কিভাবে করা হয়েছে। তো প্রথমে দেখেন c² লিখছি। তো c² মানে কি? আপনি c কে 2বার মাল্টিপ্লাই করবেন, গুণফল যেটা হবে সেটা আপনি এই জায়গাতে লিখলেন। তারপরে 5c মানে হচ্ছে c ম্যাট্রিক্স আপনি লেখার পরে এই 5 প্রত্যেকটা সারি এবং প্রত্যেকটা কলামের সাথে গুণ হবে।
এই 5 দিয়ে 0 গুণ হবে, 5 দিয়ে 1কে গুণ হবে, 2কে গুণ হবে, মানে যতগুলো ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তি আপনি মাল্টিপ্লাই করবেন। তো গুণ করে আপনি 5c যেটা সেটা বের করে নিয়ে আসছেন। আচ্ছা, ওইখানে ছিল শুধুমাত্র 6। তো অনেকে শুধু 6 বলতে কি করবেন, ভুল করেন। শুধু 6 আপনি লিখবেন না, 6 এর সাথে মূলত একটা অভেদক ম্যাট্রিক্স গুণ হবে আর কি, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হবে। তো আইডেন্টি ম্যাট্রিক্স আপনি জানেন, যেখানে এই প্রথম যে মুখ্য যে কর্ণটা সেখানে 1 1 1 থাকবে, গুণ করে আপনি রেজাল্টগুলো বের করলেন। তাহলে এখানে আপনি প্রথমে c² বের করছেন, তারপর আপনি 5c বের করছেন, ফাইনালি আপনি 6i3 বের করছেন। তো বের করার পরে আপনি যে সেটাকে যোগ করে দিবেন। এখন যোগ আপনি অলরেডি জানেন, অনুরূপ ভুক্তিগুলোর যোগ হবে, যেমন 5 যোগ 0 যোগ 6 এরা যোগ হবে। এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অনুরূপ ভুক্তির যোগ হবে। তো যোগ হওয়ার পরে যেটা আসবে এটা হচ্ছে আপনার রেজাল্ট। ওকে, আচ্ছা। আর আপনারা তো অনেকে জানেন যে আপনার এই Casio 991EX 991EX যে ক্যালকুলেটর, এটা দিয়ে আমরা চাইলে খুব সহজেই ম্যাট্রিক্সগুলো ক্যালকুলেটর সলভ করে ফেলা যায়। হ্যাঁ, তো আপনারা যদি জানেন দ্যাটস ভেরি ফাইন। কেউ যদি না জানেন আমাকে কমেন্টে জানেন, আমি ইনশাল্লাহ আপনাকে দেখাই দিব ছোট একটা ভিডিও বানাই যে কীভাবে আপনি ক্যালকুলেটর সাহায্যে ম্যাট্রিক্স সলভ করবেন। ওকে, আচ্ছা। মানে এই যে আপনি স্কোয়ার করছেন, তারপর গুণ করছেন, সব কিছুই ম্যাট্রিক্স মানে ক্যালকুলেটর দিয়েই সরাসরি করে ফেলা যায়। তো আপনি এটা লিখে লিখে করলেন, বাট আনসারটা হয়েছে কিনা বোঝার জন্য আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমাদের যোগ বিয়োগ গুণ এই দুটো প্রশ্ন দিয়ে কভার হয়ে গেছে। চলেন আমাদের পরবর্তী টপিক, নির্ণয়কের মান নির্ণয় এবং প্রমাণ, মানে কিভাবে আমরা নির্ণয়কের মান বের করব এবং সেই সংশ্লিষ্ট প্রমাণ করব। আর আপনি শিওর থাকেন একটা প্রমাণ আসবে মাস্ট, মানে এটা 100%, 100% না 1000%। প্রমাণ আসে নাই এমন কোনো বছর আসলে গেছে কিনা আমার মনে নাই। প্রতি বছরই আপনার নির্ণয়কের একটা প্রমাণ অবশ্যই থাকবে। আর আপনি যে রাইটারের বই ফলো করেন না কেন, ওইখানে যতগুলো নির্ণয়কের প্রমাণ দেওয়া আছে যে কোনো একটা করলে মানে ওইখান থেকে যে কোনো একটা আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, তো আমাদের পরের প্রশ্ন যেটা প্রশ্ন আপনাকে বলছে যে কিছু উদ্দীপক দেওয়া আছে, এখানে এ উদ্দীপক দেওয়া আছে, তারপরে বি একটা ম্যাট্রিক্স এটা দেওয়া আছে, সি XYZ আর ডি হচ্ছে 1 to 1। আচ্ছা ফাইন, হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম বলছে বিস্তার না করে আপনাকে প্রুফ করতে হবে এটা ইকুয়ালস হচ্ছে 0। বুঝতে পারছেন, যে বিস্তার না করে এই যে নির্ণয়কটা এটা প্রমাণ করতে হবে হচ্ছে আমাদের 0। বিস্তার করা মানে হচ্ছে আপনি জাস্ট এই যে মান বের করে, যে এই আপনার হয়তো অনেকে নির্ণয়কের মান বের করছেন, যেমন প্রথম এই 1 দিয়ে করা, তারপর বিসি দিয়ে করা, তারপর এটা দিয়ে করা, মানে করে আমরা যে মান যেগুলো বের করি ওইটা আপনাকে না করে বলছে যে প্রমাণ করার জন্য, মানে সারি কলাম কলাম সারিগুলো ইন্টারচেঞ্জ করে যে রুলসটা আছে ওগুলো দিয়ে আপনাকে প্রমাণ করতে বলছে। এখানে সলিউশনটা দেওয়া আছে, আর আপনি যদি আপনার নিজের মতো করে থাকেন সেভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা করা অনেক সহজ হয়ে আছে, বাট এখানে যেটা করছে আমি আপনাকে জাস্ট সিম্পলি একটু এক্সপ্লেন করে দিই যেন পিডিএফটা পড়তে আপনার সুবিধা হয়। আচ্ছা, আর এটা করার জন্য আপনাকে নির্ণয়কের কিছু প্রপার্টি সম্পর্কে ধারণা রাখতে হবে, মানে বেসিক প্রপার্টি রাখলেই হবে আর কি। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের প্রপার্টি একরকম, আর নির্ণায়ক বা ডিটারমিনেন্ট এগুলোর প্রপার্টি বা বৈশিষ্ট্য কিন্তু একটু অন্যরকম আলাদা হয়। আচ্ছা, তো প্রথমে আমরা উদ্দীপকটা লিখছি, ঠিক আছে ফাইন। এখানে একটা কাজ করা হয়েছে 1/ABC, এখানে আসলে কি করা হয়েছে। হ্যাঁ, এখানে আপনার প্রথম যে সারি সেই সারিকে আপনার এ দিয়ে গুণ করা হয়েছে, দ্বিতীয় যে সারি এটাকে বি দিয়ে গুণ করা হয়েছে, তৃতীয় যে সারি এটাকে সি দিয়ে গুণ করা হয়েছে। তো যেহেতু আমরা এখানে এক্সট্রা গুণ করছি সি দিয়ে, তো দ্যাটস ওয়াই প্রথম যে সারি তার জন্য লেখা হয়েছে এ, দ্বিতীয় সারির জন্য লেখা হয়েছে বি, তৃতীয় সারির জন্য লেখা হয়েছে হচ্ছে আপনার সি। কথা বুঝতে পারছেন? মানে প্রথম সারিকে গুণ করছি এ দিয়ে গুণ করছি, সেজন্য এই একটা এ জায়গায় রাখছি, দ্বিতীয়টাকে গুণ করছি বি দিয়ে, এই জন্য নিচে একটা বি রাখছি, তৃতীয়টাকে সি দিয়ে, দ্যাটস ওয়াই নিচে আরেকটা সি রাখা হয়েছে। আর একটু জেনে রাখেন, নির্ণায়ক বের করার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা সারি থেকে কমন নেওয়া যায় অথবা প্রত্যেকটা কলাম থেকে কমন নেওয়া যায়। ঠিক আছে, এটা ম্যাট্রিক্সের মতো না যে আপনি মনে করেন এ লিখছেন তার মানে সবার সাথে এ গুণ হবে, ব্যাপারটা এরকম না। যে কোনো একটা সারি থেকে কমন নেওয়া যায় বা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া যায়, সবার থেকে কমন নিতে হবে এমন না। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে নির্ণয়কের একটা বিশেষ প্রপার্টি। আচ্ছা, তো এই কাজটা আশা করি আপনি বুঝছেন। হ্যাঁ, দ্বিতীয় কাজটা কি করা হয়েছে? দ্বিতীয় কাজটা করা হয়েছে হচ্ছে, আপনি দেখেন এই গুণ করার পরে এখানে হয়ে গেছে এবিসি, এখানেও এবিসি, এখানেও এবিসি, মানে সব জায়গায় দেখেন এবিসি আছে। তো 2 নাম্বার যে কলামটা এখান থেকে মনে করেন এবিসি কমন নিছি, আবার 3 নাম্বার যে কলাম এখান থেকেও এবিসি কমন নিছি, তাই টোটাল এবিসি কমন নিছি 2টা। তো দ্যাটস ওয়াই এখানে দেখেন লেখা হয়েছে এবিসি স্কোয়ার, কারণ আপনি 2টা কলাম থেকে কমন নিছেন। তো পরে এখানে 1 1 1 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো ফাইনালি আমরা একটা কাজ করছি, একটা অপারেশন করছি। এই অপারেশনটা ওরা এইভাবে লিখছে, আপনি এইভাবে না লিখে এভাবে লেখেন যে কলাম 1 প্রাইম, আমি একটু কালে দিয়ে লিখি, কলাম 1 প্রাইম ইকুয়ালস হচ্ছে কলাম 1 প্লাস হচ্ছে কলাম 3। মানে এটার মানে হচ্ছে আমরা কলাম 1 আর কলাম 3কে যোগ করছি, যোগ করে সেটা কলাম 1-এ বসায় দিছি। তো বসালে আসলে কি হবে, যেমন দেখেন এই এ এর সাথে বি প্লাস সি যোগ করছি, আবার বি এর সাথে সি প্লাস এ যোগ করছি, আবার সি এর সাথে এ প্লাস বি যোগ করছি। তো যোগফলটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সেটাকে আমরা আবার প্রথম যে কলাম আছে সেখানে বসায় দিছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখেন
প্রত্যেকটা কলামের মধ্যে a প্লাস বি প্লাস সি আছে। তো প্রত্যেকটা কলাম থেকে যদি আমরা a প্লাস বি প্লাস সি কমন নিই, তো বাইরে নিয়ে আসলাম, তো এখানে সবগুলো হয়ে গেছে 1 1 1, আবার এখানে আছে 1 1 1। আর আপনারা জানেন যে কোনো একটা নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলাম এর মান যদি মানে ভুক্তিগুলো যদি একদম সেম হয়, সেম টু সেম হয়, তখন সেই নির্ণায়কটার মান হচ্ছে সরাসরি 0। ঠিক আছে? তো যেটা নিচে লেখা হয়েছে যে নির্ণায়কের প্রথম ও দ্বিতীয় কলাম পরস্পর সমান, তো দ্যাটস ওয়াই আমাদের আনসারটা হচ্ছে 0। তো এগুলোকে বলা হচ্ছে বিস্তার না করে প্রমাণ করা। তো আপনার কাছে যদি এর থেকে সহজ মেথড থাকে আপনি করতে পারেন, ইউ আর রিয়েলি ওয়েলকাম। বাট আমরা আপনাকে জাস্ট এক্সপ্লেন করে দিলাম এখানে মূলত কীভাবে করা হয়েছে। আচ্ছা, 2 নম্বর দেখেন, আপনাকে বলছে যে দেখাও যে ডেট এ মানে হচ্ছে এ নির্ণায়ক, হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্স যেটা, এটা নির্ণায়ক মানে এই নির্ণায়কের যে মানটা সেটা আপনাকে এইটা প্রুফ করতে হবে, যেটা মূলত আমরা বলছি যে নির্ণায়কের মান নির্ণয় এবং প্রমাণ, এই প্রমাণ থেকে একটা আসবে মাস্ট, কোনো মিস নাই, প্রমাণ থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। তো এখানে আপনি আপনার মন যেভাবে চায় আপনি করতে পারেন, এখানে অনেক বড় করে করা হয়েছে। তো আপনি আপনার নিজে যেভাবে, এটা একটা বইয়ের একটা অঙ্ক, হ্যাঁ, বইয়ের একটা অঙ্ক, হোপফুলি আপনি এটা দেখছেন, আপনার বইতে সরাসরি এটা দেওয়া আছে, সরি এটা না, এই যেটা সরাসরি বইতে দেওয়া আছে। তো আপনি যেভাবে করছেন সেভাবেই করবেন। আর আমরা এখানে জাস্ট মানে আপনার যেন কনফিউশন ক্রিয়েট না হয়, আমরা এখানে আপনাকে সলিউশন দিয়ে দিছি। হ্যাঁ, এখানে রেফারেন্স দেওয়া আছে যে কোনটার সাথে কি করা হয়েছে, করার পরে মোটামুটি প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে। হ্যাঁ, তো রেফারেন্সগুলো আপনি আশা করি বুঝবেন। যেমন এখানে যদি আপনাকে বুঝিয়ে দিতে চাই, R1 প্রাইম মানে হচ্ছে প্রথম যে আর মানে হচ্ছে রো সারি, প্রথম সারিটাকে রিপ্লেস করা হয়েছে R1 মাইনাস R2 দিয়ে। মানে প্রথমে আমরা R1 মাইনাস R2 মানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করব, ওই বিয়োগ ফলটাকে আমরা প্রথম যে রো আছে সেটা আমরা জাস্ট বসায় দিব। হ্যাঁ, তো আপনি এটা দেখবেন, দেখে আপনি জাস্ট নিজের মতো করে করবেন। আর প্রমাণ কিন্তু অনেকভাবে করা যায়, নিজের ইচ্ছা মতো করে করা যায়, আপনার যেভাবে মন চাবে আপনি সেভাবে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা প্রমাণ দেখাচ্ছি না, প্রমাণ আপনি আপনার বইতে যতগুলো প্রমাণ আছে সবগুলো আপনি দেখলে হবে, কিংবা বিগত বছরের যে প্রমাণগুলো আছে, যে মেথডে আপনি শিখছেন সেভাবে আপনি করবেন। আচ্ছা, এরপরে এটার একটা প্রশ্ন যে বি প্লাস সি ইকুয়ালস ডি হলে ক্রেমারের নিয়মের সমীকরণটার সমাধান করো। ক্রেমার নিয়ে আমরা একটা আলাদা সেকশন বানাইছি, বাট তারপরেও আমরা আপনাকে একটু বলে দিই এটা মূলত আমরা কীভাবে করতাম। এটা নিয়ে আলোচনা একটু পরেই আছে, একটু ধৈর্য ধরেন, আপনি ক্রেমারের আলোচনা আপনি সেখানে পেয়ে যাবেন। আপনাকে বলছে যে বিসি বিএসসি সমান সমান হচ্ছে ডি, তাহলে আপনাকে করতে হবে কি, এই বিসি এর যে গুণফলটা এটা আপনাকে বের করতে হবে। তো হোপফুলি আপনি গুণফল বের করতে পারেন, ওইটা ইকুয়ালস হবে হচ্ছে ডি, ওটা ইকুয়ালস হবে হচ্ছে ডি। তো গুণ করলে যে রেজাল্ট আসবে আপনি সমীকরণ বানাবেন, বানানোর পরে আপনি সেটাকে ডি ধরে 3টা সমীকরণ আসবে, সেখান থেকে আমরা মূলত সলভ করবো আর কি। ওকে, আচ্ছা, তারপরে আমাদের টপিক যেটা, এই যে ক্রেমারেরটা এখানে আমরা আলোচনা করবো, ওইখানে আলোচনা করলাম না, এখানে আমরা আলোচনা করবো। তো প্রথমটা টপিক হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখবো, অ্যাট দ্য সেম টাইম আমরা ক্রেমারের সাহায্যে সমীকরণ জোট সমাধান শিখবো। আর এই ক্রেমারের সাহায্যে সমীকরণ সমাধান এটা প্রশ্নে থাকতে পারে, অথবা আপনাকে বলতে পারে নির্ণায়কের সাহায্যে সমাধান করো। ক্রেমারের রুলসটা মূলত আসলে নির্ণায়কের সাহায্যে সমাধান করে বিধায় এটা আরেকটা নাম হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান। আচ্ছা, আপনাকে উদ্দীপকে কিছু জিনিসপত্র দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, যেমন এই যে একটা সমীকরণ 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, মানে এইগুলোর মান হচ্ছে 1, আর 3x মাইনাস ওয়াই মাইনাস 5z ইকুয়ালস হচ্ছে 1, 3টা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, ফাইন। তো প্রথমে বলছে বিস্তার না করে এটার মান বের করতে বলছে, ওই যে আপনি একটু যেটা করছিলেন ওইটা, এটার মান কত হবে সেটা আপনাকে বের করতে বলছে। তো গেস করা যায় মানটা আসলে 0 আসবে, কারণ এখানে যে বি প্লাস সি আছে, তো মোটামুটি 0 আসার কথা আর কি। যে আবার এখানে যে এ বি সি আছে, এগুলো দুইটা সারি বা কলাম সেম আসবে আর কি। তারপর দেখেন এখানে আমরা একটা উদ্দীপক দিয়েছে, যেমন এখানে কি করছে যে প্রথম যে কলামটা, হ্যাঁ, যে এই কলাম 1 প্রাইম সমান সমান কলাম 1 প্লাস কলাম 3, প্রথম কলাম আর দ্বিতীয় কলামকে যোগ করছি, যোগ করে আমরা প্রথম যে কলাম আছে সেখানে আমরা বসায় দিছি। তো বসালে এখানে এ প্লাস বি প্লাস সি, মানে প্রত্যেকটা এ প্লাস বি প্লাস সি হয়ে গেছে। আবার প্রথম কলাম থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিছি, এই যেখানে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া হলো, কমন নেওয়ার পরে এই সবগুলো হয়ে গেছে 1 1, মানে এখানে যেগুলো ছিল সবগুলো হয়ে গেছে 1 1 1, আর আগে থেকে 1 1 1 ছিল। তো যেহেতু একটা নির্ণায়কের দুইটা কলামের মান মানে সেম একই রকম, তো দ্যাটস ওয়াই এর রেজাল্টটা হচ্ছে 0 বা হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বরটা আপনাকে বলছে এক্স ওয়াই ও জেড এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স এ হলে আপনাকে বলছে এ ইনভার্স বের করতে। আচ্ছা, এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে, যেমন এখানে এক্স এর সহগ কত 2, তারপর এখানে আপনি যদি এই ম্যাট্রিক্সটাকে বানানো, এটা হবে হচ্ছে 2, তারপর ওয়াই সহগ হচ্ছে -1, যে এখানে ওয়াই সহগ হচ্ছে -1, জেড এর সহগ হচ্ছে -1, তারপর লিখলাম হচ্ছে -1, আর এটা যে সহগ এটা হচ্ছে 6, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর যদি লিখি 6 3 2, আর ফাইনালি হচ্ছে 3 -1 -5, দিলাম হচ্ছে এখানে 3 -1 আর হচ্ছে -5। তো এটা মূলত হচ্ছে আপনার ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, তো এই ম্যাট্রিক্সের বলছে আপনাকে এ, এটা বলছে আপনাকে এ, বলছে আপনাকে এ ইনভার্স বের করতে বলছে, মানে আপনাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। ঠিক আছে, তো আপনারা অনেকে জানেন যে একটা ল আপনারা জানেন ফর্মুলা এ ইনভার্স বের করার জন্য, যে এ ইনভার্স সমান সমান হচ্ছে 1/a অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে,
এটা হচ্ছে ফর্মুলা যে আপনার বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য ফর্মুলা যে 1/a অ্যাডজয়েন্ট অফ এ। এটা বাঁকা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, আপনি বুঝতে পারলে হলো। এই যে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 1/মডুলাস এ মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, আর অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এই প্রত্যেকটা এই অনুরাশি, এদের হচ্ছে আপনার এই অনুরাশি না তো প্রত্যেকটা যে সহগুণক দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স সেটা ট্রান্সপোজ আর কি। কথাটা খুব দ্রুত বললাম, বাট কোনো সমস্যা নেই, আমি আপনাকে যখন দেখাবো তখন আপনি বুঝতে পারবেন। এ মানে হচ্ছে এর নির্ণায়ক, আর অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তি, হ্যাঁ যেমন আমার আপনার এই যে 2 এর যে ভুক্তি, এই প্রত্যেকটা ভুক্তির যে সহগুণক, ওই সহগুণক দ্বারা গঠিত যে আপনার নতুন ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ। আবার বললাম, আমরা আপনাকে এক্সপ্লেন করবো জিনিসটা আসলে মূলত কি। ওকে, তো প্রথমত আপনি দেখেন এখানে এ ম্যাট্রিক্স বানানো হয়েছে সহগ নিয়ে, ঠিক আছে ফাইন। তারপরে আপনার ডিটারমিনেন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্সের যে মানটা এটা দিয়ে প্রকাশ করা হয় আর কি, যে ডিটারমিনেন্ট অফ এ, এটা ইকুয়ালস হচ্ছে আপনার -27। আবার এখানে কিছু কথা লিখে দিছে যে নট ইকুয়াল 0, মানে শূন্য হয় নাই। যদি শূন্য হইতো তাহলে হচ্ছে আপনার এটাকে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাইতো না, তো যেহেতু শূন্য না তাহলে এ ইনভার্স বের করা যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আসলে অ্যাডজয়েন্ট অফ এ এটাকে খুব দ্রুত এবং খুব অল্প সময়ের মধ্যে করছে আর কি। হ্যাঁ, মানে আপনার যেটাকে বলা হয় যে খুবই শর্টকাটে করছে আর কি। তো আমরা অনেকে যারা আসছেন আপনারা যেভাবে বের করেন, প্রথমে আপনি A11 বের করেন, তারপরে আপনি A12, তারপরে A13, এভাবে প্রত্যেকটা যে A21, তারপরে A22, তারপরে A23, A31, A32, A33, আপনারা অনেকে এইভাবে বের করেন। তো বের করে পরে আপনি মানগুলো এখানে বসান আর কি। আর এখানে যে কাজটা করা হয়েছে যে প্রত্যেকটাকে আপনার ডিরেক্ট বসা দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, যেমন A11 প্রথম যে মনে করেন আপনার যে সহগুণকটা হবে, আর সহগুণক কি আপনাকে একটু জেনে নেবেন সহগুণক জিনিসটা আসলে কি। তো আপনাকে বলে দিচ্ছি সহগুণক জিনিসটা আসলে কি। এই 2 যদি আপনি নেন তাহলে আপনি এই সারি এই কলাম বাদ, এগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে, যেমন এখানে কত আছে আপনি দেখতে পাচ্ছেন যে 3, 2, -1 হচ্ছে -5, এটাই মূলত হচ্ছে আপনার সহগুণক, ঠিক আছে। আর এটার সামনে যদি একটা পারফেক্ট চিহ্ন বসায় দেন তাহলে হচ্ছে সহগুণক, আর যদি আপনার চিহ্ন না বসান সেটাকে বলা হচ্ছে অনুরাশি। অনুরাশির সহগুণক অলমোস্ট সেম জিনিস, আমরা আমাদের এমসিকিউ সেকশনে এটা নিয়ে আলোচনা করছি যে কীভাবে আপনি অনুরাশি বের করবেন, কীভাবে আপনি সহগুণক বের করবেন। তো অনুরাশি মানে হচ্ছে ছোট রাশিটা, আর এটার সাথে আপনার চিহ্ন বসায় দেন ওটাকে বলা হচ্ছে সহগুণক আর কি। তো 3, 2, -1, -5 এই যে জায়গায় লেখা হচ্ছে দেখেন 3, 2, -1, -5, কথা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে 1, তো 1 যদি থাকে আপনি এটা বাদ দেন, এটা বাদ দেন, তো বাদ দিয়ে কত আছে আপনি দেখতেছেন 1, 2, 3, -5, এই যে দেখেন 1, 2, 3, -5, যেখানে 1, 2, 3, -5। আর ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, তো মাইনাস সাইনটা কীভাবে দেওয়া হয় আপনারা আশা করি জানেন, যে প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে আপনার চিহ্নগুলো বসানো হয় আর কি, ঠিক আছে। এরকম আর কি যে প্লাস মাইনাস প্লাস, তারপর এখানে হচ্ছে আপনার এই মাইনাস প্লাস মাইনাস, এভাবে চলতে থাকে আর কি। আচ্ছা, তো প্রথমে প্রতিটা বের করলাম, এভাবে সবগুলোকে লেখা হয়েছে, সাজিয়ে লেখা হয়েছে। তো লেখানোর পরে এদের যে মানগুলো যেমন এই যে এইটুকু যে নির্ণায়ক, এই নির্ণায়কের মান হচ্ছে -13, নির্ণায়কের মান আশা করি আপনি বের করতে পারেন। তো এটার মান বের করে এখানে বসানো হয়েছে, সবগুলো বের করে আবার ট্রান্সপোজ করা হয়। তো অনেকে করে কি এই ট্রান্সপোজটা করতে ভুলে যায়, তো ভুলে গেলে কিন্তু 0 ভোলা যাবে না। হ্যাঁ, তো ট্রান্সপোজ করে সারিকে কলাম বানানো হয়েছে, কলামকে সারি বানানো হয়েছে। তো বানিয়ে যেটি পর্যন্ত আসছেন এটার মধ্যে হচ্ছে আপনার অ্যাডজয়েন্ট অফ এ। এখন আমরা এই যে যদি আমরা এ ইনভার্স বের করতে চাই যে 1/a অ্যাডজয়েন্ট অফ এ, তো 1/a মানে হচ্ছে 1/-27, আর অ্যাডজয়েন্ট অফ এ যেটা আপনি মাত্র বের করছেন। তো আপনি এইভাবে খুব সিম্পলি বিপরীত ম্যাট্রিক্স বা আপনি ইনভার্স ম্যাট্রিক্স যেটা আপনি বের করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আপনার যে আমাদের জিনিসটা ক্রেমারের নিয়মের সাহায্যে সমীকরণ জোট সমাধান করবেন, মানে আপনি ক্রেমারের সাহায্যে আপনাকে সমীকরণ সমাধান করতে বলছে। আচ্ছা, ক্রেমার জিনিসটা আসলে কি? ক্রেমার মূলত হচ্ছে আপনার নির্ণায়কের সাহায্যে কিছু সমীকরণ জোটকে সমাধান করছিল। তো এটা বোঝানোর জন্য আমরা আপনাকে উত্তরের কাছে নিয়ে যাই। যেমন দেখেন আপনাকে প্রথমে 3টা সমীকরণ দেওয়া ছিল, যে 1টা 2টা 3টা। তো আপনি প্রথমে একটা ম্যাট্রিক্স বানাবেন ডি, এই যেটা ডি বানাবেন হচ্ছে এই যে মনে করেন যে চলকগুলো ছিল এই চলকগুলোর সহগ নিয়ে, এই চলকগুলোর সহগ নিয়ে আর কি। তো যেমন এখানে দেখেন 2, -1, -1, এই যে 2, -1, -1, তারপর এখানে 1, 3, 2, এই যে 1, 3, 2, তারপরে 3, -1, -1, 3, -1, আচ্ছা সরি এটা -1 বলছে, -5, এটা 3, -1, -5, এখানেও 3, -1, -5, ঠিক আছে। আচ্ছা, তো এটার মান সরাসরি আমরা -27 লিখছি, কারণ অলরেডি আমরা এই যে আগে এখানে একটা মানটা বের করছি, যে দেখেন -27। আর আপনি যদি আগে বের করে না থাকেন আপনি এটার মানটা হাতে কলমে বের করবেন, নির্ণায়কের মান যেভাবে বের করতে হয় সেভাবে আপনি করে নেবেন। আচ্ছা, তারপর আপনাকে 3টা নতুন আরও নির্ণায়ক বানাইতে হবে। একটা হচ্ছে dx, একটা হচ্ছে dy, বি লিখতেছি কেন, একটা হচ্ছে dy, একটা হচ্ছে dz, মানে যে কয়টা চলক থাকবে ঠিক সে কয়টা আপনাকে বানাইতে হবে। কিভাবে বানাবেন জিনিসটা খুবই সিম্পল। তো যখন আপনি dx বানাবেন, খেয়াল করেন
এই যে রেজাল্টগুলো, এই যে 611, আপনি করবেন কি, এগুলোকে জাস্ট আপনি ডি এর যে কলাম আছে সেখানে বসায় দিবেন। কথা বুঝতে পারছেন? সিমিলারলি আপনি যখন ডিওয়াই বের করবেন, তো ওয়াই এর যে কলামটা, মানে এই যে ওয়াই যে কলামটা, এই কলামে আপনি এই রেজাল্টগুলো বসায় দিবেন। ঠিক আছে? তারপর যখন আমরা ডিজেড বের করব, তখন জেড এর যে কলাম ছিল, জেড এর কলামে আমরা জাস্ট এই রেজাল্টগুলোকে বসায় দেবো, যে 611। ক্লিয়ার? ওকে। তাহলে ডিএক্স এর সময় এক্স এর কলামে বসাবো, ডিওয়াই এর সময় ওয়াই এর কলামে বসাবো, আর ডিজেড এর সময় আমরা জেড এর কলামে বসাবো। তো এখানে এই যে একটা নির্ণায়ক হইলো, এখানে একটা নির্ণায়ক হইলো, এখানে একটা নির্ণায়ক হইলো, এতে মানগুলো বের করব। তো ডিএক্স এর মান আসছে -81, ডি1 এর মান আসছে 54, আর ডিজেড এর মান আসছে হচ্ছে -54। এখন আপনার রেজাল্ট বের করতে হবে। রেজাল্ট খুবই সিম্পল। এক্স সমান সমান হচ্ছে ডিএক্স ওভার ডি, ওয়াই সমান সমান হচ্ছে ডিওয়াই ওভার ডি, আর জেড সমান সমান হচ্ছে ডিজেড ওভার ডি। ঠিক আছে? তো যে কাজটা এখানে করা হয়েছে, যে দেখেন, এক্স সমান সমান ডিএক্স ডিভাইডেড বাই ডি বা ডিএক্স ওভার ডি, ওয়াই যেটা আসছে আপনার -81 ডিভাইড বাই -27 মানে হচ্ছে 3। তো এভাবে আমরা ওয়াইও বের করছি, জেডও বের করছি। ওকে, তারপরে যে 54 ডিভাইড বাই -27 মানে -2, তারপরে -54 ডিভাইড বাই -27 মানে হচ্ছে আমাদের 2। তো আপনি এইভাবেই ক্রেমারের সাহায্যে সমীকরণ জোটগুলো খুব ইজিলি সমাধান করে ফেলতে পারবেন। আচ্ছা, ক্রেমার কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ভালো মতো করবেন। ফাইনালি হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স সাহায্যে সমীকরণ জোট সমাধান। এটা একটু লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে কম গুরুত্বপূর্ণ, বাট তাও পরীক্ষাতে আসে, কলেজ পরীক্ষাগুলোতে বেশি আসে, আর বোর্ড পরীক্ষাতে খুবই কম আসছে। এটা আসছে হচ্ছে আপনার সিলেট বোর্ড 2019, এরপরে আর কোনো বোর্ডে আসে নাই। আমি সব প্রত্যেকটা বোর্ড অ্যানালাইসিস করে দেখছি, আসে নাই, বাট তারপর আমি আপনাকে যেহেতু একটা পরীক্ষাতেও আসছে, আপনাকে দেখাইতেছি। তো এটা আপনি কীভাবে করবেন, এটার একটা কোর প্রিন্সিপাল আছে, হ্যাঁ। তো কীভাবে করবেন সেটা আমি আপনাকে একটু বুঝিয়ে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। মনে করেন এরকম আছে, হ্যাঁ, যে মনে করেন আমরা একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, তার সাথে গুণাকার আছে মনে করেন হচ্ছে এক্স ওয়াই জেড। তো গুণ থাকার পরে রেজাল্টটা মনে করেন হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স সি। এখন আমার টার্গেট হচ্ছে যে এক্স ওয়াই জেডের মানটা বের করা। তো আমি কি করব, আমি এরকম করব যে এক্স ওয়াই জেড সমান, আমি যদি এ কে ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে হচ্ছে এ ইনভার্স ইন্টু হচ্ছে সি। কথা বুঝতে পারতেছেন? তো আপনাকে এখানে এ দেওয়া থাকবে, সি দেওয়া থাকবে। আপনাকে করতে হবে কি, এই এ কে ডান পাশে নিয়ে যেতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এ যেন, মানে এই ইনভার্সটা যেন সি এর আগে থাকে, পরে যেন না থাকে, হ্যাঁ। পরে থাকলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনাকে এই ইনভার্সটা আগে নিয়ে আসতে হবে। কেন আনতে হবে, এটার একটা বেসিক্স আছে, তো আলোচনা দীর্ঘ না করার জন্যই আপনাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এ যদি ওই পাশে চলে যায়, এটা হয়ে যাবে এ ইনভার্স, মানে আপনি এটাকে উপর আগে লিখবেন আর কি, হ্যাঁ। তো এই গুণফলে যে রেজাল্টটা, মনে করেন রেজাল্টটা সাপোজ এরকম আসলো, রেজাল্টটা মনে করেন গুণ করার পরে মনে করেন যে এরকম আসছে 1 2 3। তো সেখান থেকে মূলত আমরা এই এক্স সমান সমান 1, ওয়াই সমান সমান 2, জেড সমান সমান হচ্ছে 3, এভাবে বের করে নিয়ে আসতে পারবো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এ একটা ম্যাট্রিক্স থাকবে, তার সাথে এক্স ওয়াই জেড গুণ করবো, তারপর হচ্ছে আমরা সেটাকে সি ধরে পরে আপনার এক্স ওয়াই জেডকে এক পাশে রেখে একে নিয়ে যাবো আরেক সাইডে। তো নিয়ে গেলে সেটা হয়ে যাবে এ ইনভার্স, মানে আপনাকে এ দেওয়া থাকবে, এ ইনভার্স আগে বের করতে হবে। ঠিক আছে? তো বের করে সেটাকে সি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা, সেটার সাথে পরে কম্পেয়ার করে আপনি এক্স ওয়াই জেডের মানটা বের করবেন। তো এই জন্য এটাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করার জন্য। আচ্ছা, তো এখানে আমরা আলোচনা একটু ছোট করার জন্য আপনাকে কিছু কথা বলছে, যে এখানে বিস্তার না করে প্রমাণ করে, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। আমরা আপনাকে করাবো না, আপনাকে সলিউশন আমি দিয়ে রাখছি এখানে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, বা আমরা আপনাকে পিডিএফ দিয়ে দিব, আর আপনি চাইলে এটা স্ক্রিনশটও তুলে নিতে পারেন, যেটা আপনি বুঝতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রশ্নের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আর এই হচ্ছে আমাদের উত্তর। আপনি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, জাস্ট আপনি বোঝার জন্য আর কি। ঠিক আছে? কি করা হয়েছে না করা হয়েছে ঠিক এটাই কিন্তু আপনার আসছে, হ্যাঁ, এটা আপনার সিলেট বোর্ড 19 সালে আসছে। আর এই একই প্রশ্ন আমি আপনাকে প্রথমে যে প্রশ্নটা দেখাইছিলাম একদম শুরুতে, একটু মনে করে দিই, এই যে প্রথমে শুরুতে যে প্রশ্নটা দেখাইছিলাম, এই যে এটা কোথায় গেল, উপরের দিকে যাচ্ছি আমি, এই যে এটা না, বিস্তার না করে প্রমাণ করতে বলছো, এটা কোথায়, এই যে এটা দেখেন, একদম অলমোস্ট সেম, যে বিস্তার না করে প্রমাণ করো, অলমোস্ট সেম। হ্যাঁ, আপনি একটু জাস্ট এই দুটাকে কম্পেয়ার করলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের প্রশ্ন কোথায়, প্রশ্ন হচ্ছে যে এখানে, হ্যাঁ, ওকে। তারপরে এফ অফ এ বের করতে বলছে, হোপফুলি আপনি বের করতে পারবেন। যে এখানে এফ অফ টি দেওয়া আছে, আপনি এখানে জাস্ট এফ অফ এ বসে দেবেন, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 দেওয়া আছে, 2 মানে হচ্ছে আপনার 2i। হ্যাঁ, আপনি জাস্ট এটাও বের করতে পারবেন আশা করি। তো এটার সলিউশন আপনি দিয়ে দিছি, চিন্তা কোনো কারণ নেই। লাস্ট হচ্ছে আপনার সমীকরণ জোটটা সমাধান করব বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। চলুন দেখি এটা কীভাবে করতে হয়, আপনাকে একটু আলোচনা করে দিই। দেখেন, আপনাকে 3টা দিয়ে দিছে, সমীকরণ দেওয়া ছিল, এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল 6, দেখে নেন। এই 3টে সমীকরণ দেওয়া ছিল, এখানে কই গেল, এই যে এখানে, এই যে 3টে সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ, 3টে সমীকরণ দেওয়া আছে। তো আমরা এখানে করছি কি, সমীকরণ থেকে প্রথমে ম্যাট্রিক্স বানাবো। কীভাবে বানাবো দেখেন,
এই প্রত্যেকটার আমার সহগ নিছি যে 1 1 1 1 -2 2, এই যে প্রত্যেকটা সহগ নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স বানাইছি। আর চলকগুলোকে আমরা আলাদা করে লিখছি এক্স ওয়াই জেড। হ্যাঁ, আপনি যদি গুণ করেন, গুণ করে দেখবেন ঠিক এরকমই আসছে। হ্যাঁ, পরে আমরা ডান পাশে রেজাল্টগুলো দিয়ে আমরা আরেকটা ম্যাট্রিক্স বানাইছি। তো আপনার জানার কথা এই সমীকরণ থেকে আমরা কিভাবে ম্যাট্রিক্স বানাইতে পারি, জানার কথা। প্রথমে করবেন কি, সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবেন, তারপর হচ্ছে আপনার এক্স ওয়াই জেড চলক নিয়ে আরেকটা ম্যাট্রিক্স বানাবেন, আর ইকুয়ালস দিয়ে ডান পাশে আপনি রেজাল্ট বসাই দিবেন 6 3 1। ওকে, আচ্ছা। তো এখানে আপনার ধরছে কি, এই যে ম্যাট্রিক্সটা এটাকে ধরা হয়েছে হচ্ছে বি, আর এই যে ম্যাট্রিক্সটা এটাকে ধরা হচ্ছে ক্যাপিটাল এক্স, আর এই যে ম্যাট্রিক্সটা ডান পাশে যেটা এটাকে ধরা হয়েছে হচ্ছে সি। আমরা জাস্ট ধরে নিছি আর কি। হ্যাঁ, যে বি এক্স ইকুয়ালস হচ্ছে সি। তাহলে বি এর জায়গায় আছে হচ্ছে যে এটা, যেটা আমরা এখানে লিখছি যে বি সমান সমান হচ্ছে এইটা, ক্যাপিটাল এক্স মানে হচ্ছে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা, আর সি সমান সমান হচ্ছে আমাদের এইটা। জাস্ট আমরা এখানে ডিফাইন করে দিলাম। আচ্ছা, তো আমার তো লাগবে এক্স ওয়াই জেড, তাই না? তার আমার এক্স ম্যাট্রিক্সটা লাগবে। তো আমরা দেখেন এক্সকে এক পাশে রাখছি, বিকে আমরা আরেক পাশে নিয়ে চলে যাওয়ার কারণে সেটা হয়ে গেছে বি ইনভার্স ইন্টু হচ্ছে সি। ওকে, আর সতর্ক থাকবেন বি ইনভার্সটা যেন আগে থাকে। আপনি যদি পরে যদি বি ইনভার্স লেখেন, মানে বি ইনভার্স যদি পরে লেখেন, আপনার আনসার হবে না, ইউ উইল গেট এ বিগ জিরো। ওকে, আচ্ছা, তাহলে বি ইনভার্স ইন্টু হচ্ছে আমাদের সি। তাহলে আমরা এখন প্রথমে বি ইনভার্স বের করব। কীভাবে বের করতে হয় অলরেডি আপনি জানেন। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে আমরা বি এর মান বের করব, মানে বি এর ডিটারমিনেন্ট বের করব, যেটা আসছে হচ্ছে আমাদের 10। হ্যাঁ, শূন্য আসে নাই, শূন্য আসলে কিন্তু আসলে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাইতো না। তো এটা আসছে হচ্ছে আমাদের 10, ঠিক আছে, ফাইন। পরে আমরা এই বি এর সহগুণকগুলো বের করছি, দেখেন প্রত্যেকটার সহগুণক বের করছি, যে B11, তারপরে B12, এভাবে B33 পর্যন্ত প্রত্যেকটা সহগুণক বের করছি। আর সহগুণক কীভাবে বের করতে হয় হোপফুলি আপনি জানেন। যেমন আমি আপনাকে একটা যদি বলি B33 মানে হচ্ছে 3 নম্বর সারি 3 নম্বর কলাম, সেটা কোথায়? সেটা হচ্ছে যেটা 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে এটা বাদ দেন, এটা বাদ দেন, তো বাদ দিয়ে থাকবে কত? 1 1 1 -2। তো আমরা যদি এখানে লিখি 1 1 1 -2, তো এটা হচ্ছে আমাদের অনুরাশি। কারণ এর সামনে একটা প্রপাত চিহ্ন বসাইতে হবে, চিহ্ন বসালে এটা হবে হচ্ছে আমাদের সহগুণক। এখন চিহ্ন কীভাবে বসাতে হয়? সহজ একটা নিয়ম হচ্ছে 3 আর 3 যোগ করবেন, মানে এখানে যেগুলো যেগুলো থাকবে যোগ করবেন, যোগ করে কত আসছে? 6। তো যদি জোড় সংখ্যা হয় আপনি বসাবেন হচ্ছে প্লাস, আর যদি আপনার বিজোড় সংখ্যা হয় তাহলে আপনি এখানে বসাবেন হচ্ছে মাইনাস। ঠিক আছে, তো দেখেন এই যে B33 আমি যেটা করছি যে 1 1 1 -2, সামনে একটা প্লাস চিহ্ন। হ্যাঁ, তার আগেটা দেখেন মাইনাস চিহ্ন, তার আগেটা হচ্ছে প্লাস চিহ্ন, তার আগেটা হচ্ছে মাইনাস চিহ্ন, মানে এইভাবে আর কি আপনার প্রপার একটা চিহ্ন বসাইতে হবে। তো বসে আপনার এই অ্যাডজয়েন্ট অফ বি মানে হচ্ছে আমরা এই প্রত্যেকটাকে এখানে বসাবো। হ্যাঁ, বসে ট্রান্সপোজ করবো, মানে ট্রান্সপোজ করতে ভুলে যান। তো ট্রান্সপোজ করে যেটা আসলো এটা রাখলাম। পরে আমরা এখানে ফাইনালি বি ইনভার্স হচ্ছে 1/b অ্যাডজয়েন্ট অফ বি, এটা হচ্ছে আমাদের বি ইনভার্স। হ্যাঁ, এখন আমরা আমাদের মেইন জায়গায় ফেরত আসি। আমরা কি লিখছিলাম এখানে? আমরা লিখছিলাম হচ্ছে এক্স সমান সমান বি ইনভার্স ইন্টু সি, বি ইনভার্স ইন্টু সি। তো আমরা এখন এই লাইনটা এখানে আবার লিখছি যে এক্স সমান ভি ইনভার্স ইন্টু সি। বি ইনভার্স মানে হচ্ছে যে এইটুকু, এটুকু হচ্ছে ভি ইনভার্স, আর ইন্টু সি, সি মানে হচ্ছে এই যে 6 3 1। হ্যাঁ, তো গুণ করে আপনার এই যে 6-এর সাথে 0 গুণ করা হয়েছে, তারপর 3-এর সাথে 2 গুণ করা হয়েছে, 1-এর সাথে 4 গুণ করা হয়েছে, মানে ম্যাট্রিক্সের গুণ যেভাবে করে আর কি, গুণ করে এই রেজাল্ট আসছে। হ্যাঁ, এই রেজাল্টের সাথে আবার যদি আমরা যে 1/10 দিয়ে মাল্টিপ্লাই করি, সব কিছু করার পরে 1 2 3 আসছে। তার মানে যদি আপনি তুলনা করেন এক্স সমান সমান হচ্ছে 1, এই যে 1 যেটা জুম ইন করে দিই, 1 যেটা এটা হচ্ছে এক্স এর মান, 2 যেটা এটা হচ্ছে ওয়াই এর মান, 3 যেটা এটা হচ্ছে জেড এর মান। তো আপনি এভাবে মোটামুটি বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করে ফেলতে পারবেন। মানে কনসেপ্টগুলো কিন্তু সব সেমই, আপনাকে জাস্ট আমি নিয়মটা দেখাই দিলাম কিভাবে আপনি করে ফেলতে পারবেন। তো হোপফুলি আপনার জন্য এই ভিডিওটা উপকারে আসছে। ম্যাট্রিক্স এর যে সমস্ত টপিক ছিল সবগুলো টপিক আমরা চেষ্টা করছি এখানে কভার করার জন্য। আর এইটার এমসিকিউ মানে ম্যাট্রিক্সের আর নির্ণয়কের যে চ্যাপ্টারটা এমসিকিউ সলভ করার জন্য যে লিঙ্কটা লিঙ্কটা ভিডিও শেষে আপনি পেয়ে যাবেন, দেখবেন যে আপনার স্ক্রিনে ভেসে উঠতেছে। আপনি সেখান থেকে অবশ্যই আমাদের সেই এমসিকিউর কনসেপ্টটা দেখে নেবেন, তাহলে আপনার পুরো চ্যাপ্টারের একটা ওভারঅল কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। তো হোপফুলি আপনার জন্য ভিডিওটা উপকারে আসছে। যদি আপনার উপকারে আসে চেষ্টা করেন আপনার কোনো বন্ধুদের সাথে শেয়ার করার জন্য, যে আসলে হ্যাঁ এই চ্যানেলটা নতুন গ্রো করতেছে, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আর কি বলবো, টিল দেন পড়াশোনা করতে থাকেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স এবং নির্ণয় শেষ করার পরে আপনাদের পরবর্তী চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে মূলত সরলরেখা। এই চ্যাপ্টারেও আমরা আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যতগুলো কনসেপ্ট থাকবে প্রত্যেকটা কনসেপ্ট একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিব, যেমন কোন চ্যাপ্টারে আপনার কি কি কনসেপ্ট ছিল, এবং এই সবগুলো জিনিস আলোচনা করার পরে আপনাদেরকে আমরা ফর্মুলাগুলো লিখে দিব, কোন কোন ফর্মুলা আপনার লাগবে, কোন কনসেপ্টটা কীভাবে কাজ করে আপনাকে একটু জাস্ট স্লাইডটা আমরা মনে করাই দিব। হ্যাঁ, মনে করার পরে লাস্ট সেগমেন্টে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে, যে কোন টপিক থেকে প্রশ্ন কিভাবে আসছে গত বছরগুলোতে। ঠিক আছে, তো আমরা কথা না বলে আপনাদের স্ক্রিনে আমি একটু জুম আউট করে দিই, আপনি দেখতে পারবেন। আর একটা কথা কিছু বলে দিই, সরলরেখা কিন্তু খুব বড় চ্যাপ্টার। হ্যাঁ, এখান থেকে 2টা সিকিউ আসবে মাস্ট, 2 সিকিউ অবশ্যই, মানে এমন কোনো বছর যায় নাই যে সরলরেখা থেকে 2টা সিকিউ আসে নাই, অবশ্যই 2টা সিকিউ আসবে।
তো চ্যাপ্টারটা খুব চেষ্টা করবেন ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য। এটা আপনার ট্রাম্প কার্ড হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি এখান থেকে চাইলে খুব ইজিলি দুটো সিকিউ আনসার করে ফেলতে পারেন, যেগুলো খুব সহজ। আপনার জাস্ট একটু বেসিক থাকলে আপনি সেখান থেকে খুব ইজিলি আনসার করে ফেলতে পারবেন। আর আমি আপনাকে স্ক্রিনে একটু জুম আউট করে দিই, একটু দেখে নেন যে আমাদের সরলরেখা টোটাল 7টা চ্যাপ্টার। হ্যাঁ, মানে 7টা মানে এই টপিক আর কি, 3.1 থেকে শুরু করে 3.7 পর্যন্ত আর কি। তো একটু জুম আউট করে দিলাম, হোপফুলি আপনার দেখতে সমস্যা হবে না। একটু এইচডি রেজলিউশন বা হাই রেজলিউশন দিলে আপনি লেখাগুলো ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি 3.1 2 3 ভাবে লিখছি। কারো কারো বইতে এমন থাকতে পারে 3A, এমন থাকতে পারে আর কি, যে 3A বা হচ্ছে আপনার 3B বা হচ্ছে 3C 3D, ডি এর পরে কি ই না? হ্যাঁ সরি, আসলে ভুলে গেছি। 3E ভুলি না আসলে, জাস্ট ভুলে গেছি আর কি। 3F, তারপর হচ্ছে আপনার 3G, এরকম থাকতে পারে আর কি। যাক, ব্যাপার না। তো দেখেন কোন অধ্যায়ে কী কী জিনিস আছে, আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেটা আপনি বুঝতে পারেন হ্যাঁ এই টপিকগুলো আপনার ক্লিয়ার আছে কিনা। যদি এই টপিকগুলো আপনার ক্লিয়ার থাকে, আপনি মোটামুটি শিওর থাকেন যে হ্যাঁ ইউ আর রেডি ফর স্ট্রেট লাইন, আপনি সরলরেখা করার জন্য পুরোপুরি প্রস্তুত, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো একটু জুম ইন করে দিই, হোপফুলি আপনি স্ক্রিনশট নিয়ে ফেলছেন। আর যদি না নিয়ে থাকেন, নিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। একটু ভালো হবে আর কি আপনার জন্য, মানে আপনি আইডিয়া করতে পারবেন যে কোন কোন টপিকগুলো আপনি পারেন, কোন কোন টপিকগুলো আপনি পারেন না। এখান থেকে আপনি কম্পেয়ার করে নেবেন যে হ্যাঁ আমি কি কথার কথা আমি কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি কিনা, কথার কথা আমি কি লম্ব রেখার সমান্তরাল রেখার শর্তটা আমি জানি কিনা, বা আপনি বিন্দু থেকে রেখার দূরত্ব বা দুটি সমান্তরাল রেখার মধ্যে দূরত্ব আমি জানি কিনা। তো এই জিনিসগুলো আপনি জাস্ট একটু সামারি করে নেন, আপনি মানে আসলে জানেন কিনা। আর এরপরে আমরা অবশ্যই প্রত্যেকটার আলাদা আলোচনা করে দিছি, যে আসলে আপনার যদি আপনি ভুলেও যান, আপনার যেন মনে পড়ে যায় আসলে হ্যাঁ কীভাবে কী কাজ করে। আর কেউ যদি একদমই না জানেন, তাকে আমরা জানাই দেবো ইনশাআল্লাহ, আপনি জাস্ট আমাদের সাথেই থাকেন। ওকে, তো দেখেন আমাদের প্রথম যে 3.1, যেটা আমাদের 3.1 এর জিনিসগুলো খুব সহজ ছিল, যে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করা বা পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করা, এটা ছিল এখানে কোর কনসেপ্ট বা মেইন কনসেপ্ট। 3.2 মানে পরবর্তী যে চ্যাপ্টারটা আমাদের 2 নম্বর চ্যাপ্টারটা, সেখানে ছিল অন্তর্বিভক্তি বহির্বিভক্তি ছিল, তারপর অক্ষের সাপেক্ষে বিভক্তি ছিল, এবং ফাইনালি সেখানে ছিল হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। এই 3টা টপিক আপনার সেই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছিল। 3.3 পুরোটাই মূলত ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করা হয়েছে, আর টুকটাক চতুর্ভুজের ক্ষেত্রফল ছিল, সেটা আসলে ম্যান্ডেটরি না। মেইনলি হচ্ছে মূলত আপনার ত্রিভুজের ক্ষেত্রফলটাই সেখানে বেশি ছিল আর কি। 3.4 সঞ্চারপথ বের করতে বলে, সার্টেন কিছু কন্ডিশন ছিল, আপনাকে বলছিল যে এটা সঞ্চারপথ কি হবে বা এই সমীকরণটা কেমন হবে আর কি। তো সঞ্চারপথ নিয়ে আমরা সেখানে আলোচনা করব। 3.5 সরলরেখার সমীকরণ। 3.5 6 7 এই 3টে মূলত হচ্ছে হাই ভোল্টেজ চ্যাপ্টার, মানে এখান থেকে মূলত প্রশ্নগুলো সবচেয়ে বেশি হয়। আর আগেরগুলো থেকেও হয়, বাট নট দ্যাট মাচ, মানে খুব বেশি হয় না। আর 3.5 6 7 একটু ভালো মতো করবেন, তাহলে আপনার জন্য একটু সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো 3.5 আমাদের কিছু কনসেপ্ট ছিল সরলরেখার সমীকরণ, মানে কোন কোন সরলরেখা কি মানে কি ধরনের সরলরেখা কি ধরনের কন্ডিশনে কাজ করে। তারপরে এটা সবচেয়ে ফেমাস সমীকরণ x/a + y/b = 1। আপনারা 9 10 এটা দেখছিলেন, আর সেটা আপনারা মানে ইন্টারেক্ট একটু বেশি আলোচনা করবো আর কি এটা নিয়ে। হ্যাঁ, ওকে। 3.6 মোটামুটি অনেকগুলো কনসেপ্ট ছিল। 3.6 মূলত হচ্ছে আপনার সরলরেখার আসল ফিল যেটা, সেটা পাওয়া যাচ্ছে 3.6। হ্যাঁ, যে আপনার লম্বরেখার সমীকরণ কেমন হবে, সমান্তরাল রেখার সমীকরণ কেমন হবে, বা এদেরকে হওয়ার শর্তটা কি, যে কখন সে লম্বরেখা হয়, কখন সে সমান্তরাল রেখা হয়, এই কনসেপ্টগুলো। তারপর আপনার দুটি রেখার মধ্যবর্তী কোণ, মানে আপনাকে এই মনে করেন হচ্ছে একটা রেখা, এটা মনে করেন একটা রেখা, আবার এটা মনে করছে আরেকটা রেখা ছেদ করে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটু কত হবে, এটা আপনাকে বের করতে বলে। তারপর আপনার দুইটা রেখা ছেদবিন্দু, মানে এই হচ্ছে একটা রেখা, এই মনে করেন একটা রেখা, এটা যে পয়েন্টে ছেদ করছে, মনে করেন এই পয়েন্টে ছেদ করছে, এই ছেদবিন্দু আপনাকে বের করতে হয়। আপনাকে জানেন যে বজ্র গুণনের মাধ্যমে আমরা সেটা বের করে থাকি আর কি, আমরা আপনাকে দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং আবার মনে করেন যে এরকম দুইটা রেখা আমরা পাইলাম, এবার মনে করেন ছেদবিন্দু হচ্ছে এইটা, এই ছেদবিন্দুতে মনে করেন আরেকটা রেখা গেছে, ওই রেখাটার সমীকরণ আপনাকে বের করতে হবে আর কি। তো মোটামুটি অনেক চমৎকার জিনিসপত্র 3.6 আছে। মানে কেউ যদি অন্য চ্যাপ্টারগুলো নাও পড়ে, আমি তাকে রিকোয়েস্ট করবো আপনি 3.5 3.6 অবশ্যই পড়েন। মানে অ্যাকচুয়ালি এই দুটা পড়লেই আপনার মানে সরলরেখার আসল যে ফিলটা বা আসল যে মজাটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আপনার অনেক কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কীভাবে সরলরেখা মূলত কাজ করে আর কি। ওকে, আচ্ছা। আর অনেকে জানেন বৃত্ত, তারপর অন্তরীকরণের কিছু চ্যাপ্টার সরলরেখার উপর নির্ভরশীল। যারা আপনার পুরো চ্যাপ্টার পড়ে ফেলছেন, ফুল সিলেবাস পড়ে ফেলছেন, তারা জানেন যে আসলে সরলরেখার উপর বেশ কিছু চ্যাপ্টারের বিশেষ প্রভাব আছে আর কি। হ্যাঁ, তো অবশ্যই 3.5 3.6 মাস্ট দেখবেন, বাদ দিয়েন না। আচ্ছা, 3.7 এটা হচ্ছে আপনার বিন্দু থেকে রেখার দূরত্ব বের করতে হয়। মানে একটা বিন্দু দেওয়া থাকে, এই বিন্দু থেকে একটা রেখা কতটুকু দূরত্ব অবস্থিত সেটা আপনাকে বের করতে বলে। তারপর হচ্ছে আপনার দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, মানে দুই রেখা যদি প্যারালাল হয়, এই একটা রেখা এই একটা রেখা, মনে করেন সমান্তরাল বা রেল লাইনের পাত, তো এখান থেকে কতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আপনাকে মেজার করতে বলা হয় আর কি। আচ্ছা, বা দুটি রেখার অন্তর্ভুক্ত কোনো সমাদ্বিখণ্ডক, এটা হাই ভোল্টেজ টপিক। এখান থেকে আপনারা এই যে এইটুকু যে টপিকটা, দুটি রেখার অন্তর্ভুক্ত কোনো সমাদ্বিখণ্ডক মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায় বছরই আসে। এছাড়া আপনার আরো জিনিস আছে যে ত্রিভুজের অন্তকেন্দ্র বের করতে হয় বা পরিকেন্দ্র বের করতে হয় আর কি। হ্যাঁ, এগুলো আসছে গত বছরে, অন্তকেন্দ্র পরিকেন্দ্র এগুলো থেকে প্রশ্ন আসছে কিন্তু বিগত বছরগুলোতে। তো এই ছিল একটা ওভারঅল রিভিউ যে সরলরেখা থেকে আপনাকে কি কি পারতে হবে। কেউ যদি মনে করেন যে হ্যাঁ আগে তো পড়ি নাই,
কি করব আপনি আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে হ্যাঁ কোন চ্যাপ্টারে আসলে কোন কোন ফর্মুলা বা কোন কোন ইকুয়েশন ইউজ করতে হয়। আর ইকুয়েশন পারলে ম্যাথ মানে অঙ্ক পারাটা আসলে খুব একটা টাফ কল না, আপনি মোটামুটি একটা বেসিক নিতে পারলেই আপনি করে ফেলতে পারবেন। হ্যাঁ আপনাকে তো আর আসলে রকেট সায়েন্স পড়তে হবে না, মোটামুটি একটু একটু এফোর্ট দিলেই আপনি খুব সহজে ইজি সরল করে ফেলতে পারবেন। আর সরল হয় কিন্তু আসলেই সহজ। হ্যাঁ শুরুর দিকে আমার কাছে মনে হতো আসলে এত বড় চ্যাপ্টার কীভাবে কি শেষ করবো, বাট বাস্তবতা টোটালি ডিফারেন্ট। যখন আমি বোঝা শুরু করলাম তো তখন আসলে আমার কাছে বেশ সহজ মনে হইতেছিল আসলে হ্যাঁ ঠিক আছে এটা এইভাবে কাজ করে। আর সরলরেখা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সরলরেখা অনেকভাবে সলভ করা যায়, মানে আপনি প্রশ্নগুলো নিজের মতো করে ফেলতে পারবেন। তো উইদাউট বিং সেড লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম যে আলোচনা 3.1 নিয়ে আলোচনা করব, মানে আমাদের প্রথম আলোচনা থাকবে হচ্ছে কোন চ্যাপ্টারে কোন কোন ইকুয়েশন কিভাবে কাজ করে। হ্যাঁ আচ্ছা লাস্ট যে সেগমেন্ট সেখানে থাকবে হচ্ছে প্রশ্নগুলা, যে বিগত বছর থেকে প্রশ্ন কেমন আসছে এবং সেই প্রশ্নের সমাধানগুলো কিরকম। আচ্ছা তো 3.1-এর আমাদের শুরুতে আপনার কার্তেসীয় থেকে পোলার স্থানাঙ্কে নিয়ে আসতে হয়, আর পোলার থেকে কার্তেসীয় স্থানাঙ্কে নিয়ে আসতে হয়। তো আপনারা জানেন কার্তেসীয় হচ্ছে আপনার এক্স আর ওয়াই সেটা দিয়ে প্রকাশ করি। আমাদের ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা। আচ্ছা আর যদি পোলারে চিন্তা করি এগুলো মনে করুন হচ্ছে পোলার, হ্যাঁ এগুলো হচ্ছে পোলার। তো আমরা যদি পোলারে চিন্তা করি পোলারের জন্য খুবই সিম্পল, যে আমাদের আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেল, কতটুকু সে পোল বা পোল অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটা হচ্ছে আপনার থিটা। হ্যাঁ আচ্ছা থিটাটা আপনার ডিপেন্ড করে চতুর্ভাগের উপরে, হ্যাঁ কোন চতুর্ভাগে কেমন হবে। তো আপনি চাইলে এইটুকুর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যে এইটুকুর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, হোপফুলি আপনার কাজে লাগবে। হ্যাঁ তো যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, আর যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় তাহলে হবে পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। হ্যাঁ এখানে মডুলাস সাইন আছে মনে রাখবেন। তৃতীয় কোয়াড্রেন্টে আসলে দুইটা লেখা যায়, পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স অথবা হচ্ছে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমি আমার পার্সোনাল লাইফে আমি প্রথমটাকে প্রাধান্য দিচ্ছি, মানে প্রথমটা দিয়ে মূলত করছি আর কি। হ্যাঁ আচ্ছা আর ফোর্থ যে কোয়াড্রেন্ট এখানে হচ্ছে আপনার 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা আপনি চাইলে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্সও দিতে পারেন। হ্যাঁ মানে আপনি জাস্ট দেখে নেন যে কোন কোয়াড্রেন্টে আসলে কেমন হবে। এখানে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, এখানে পাই মাইনাস, এখানে পাই প্লাস, আর এখানে হচ্ছে 2 পাই মাইনাস। হ্যাঁ আর একটু আলোচনা আসলে করতে মন চাচ্ছে, ভিডিওটা লং হয়ে যাবে, তা একটু আলোচনা করি কেন আসলে এমনটা হয়। হ্যাঁ চারটা কোয়াড্রেন্টে আসলে কেন এরকম হয় আপনাকে জাস্ট দেখাই দিই। তো প্রথম কোয়াড্রেন্টে দেখেন আমাদের বিন্দুটা মনে করা হচ্ছে এখানে, হ্যাঁ বিন্দুটা হচ্ছে এখানে। তো লাইন যদি এটা ক্রিয়েট করে তো থিটা হবে হচ্ছে এইটুকু, থিটা হবে হচ্ছে এইটুকু। তো জাস্ট সিম্পলি এটা হবে হচ্ছে আপনার টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্ট এটা কালো কাল দিয়ে লিখতেছি, মনে করেন বিন্দুটা হচ্ছে এখানে। হ্যাঁ তাহলে এই যে যদি এটুকু হয় তাহলে আমরা যে কোনটা বের করি কোনটা হচ্ছে এইটুকু। হ্যাঁ এটুকু হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বাট আপনাকে কিন্তু আসতে হবে এইটুকু, আপনাকে আসতে হবে হচ্ছে এইটুকু। তো সবটুকু হচ্ছে 2 পাই, এই সবটুকু হচ্ছে 2 পাই। তো 2 পাই থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই তাহলে মূলত আমরা এই অ্যাঙ্গেলটুকু পেয়ে যাব। ঠিক আছে তো এই জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে লেখা হয় হচ্ছে পাই মাইনাস, আচ্ছা সবটুকু 2 পাই না পাই হবে, পাই মাইনাস টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। ঠিক আছে আচ্ছা এখন থার্ড কোয়াড্রেন্ট যদি আপনি যান সেটাকে আমরা মনে করেন হচ্ছে সবুজ কালি দিয়ে দিলাম, বিন্দুটা মনে করেন হচ্ছে এখানে। তো এটুকু আপনি কীভাবে আসবেন, তো হোপফুলি আপনি বুঝার কথা, এইটুকু হচ্ছে আমাদের পাই, আর এইটুকু যেটা এটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো দ্যাটস ওয়াই এটুকু বন্ধু হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মানে ওভারঅল এই কোনটুকু আপনার লাগবে, মানে কোনটা ক্রিয়েট হয় মূলত হচ্ছে এক্স অক্ষ থেকে কতটুকু কোণ সে ক্রিয়েট করছে পজিটিভ দিকে আর কি। হ্যাঁ আচ্ছা আবার অনেকে এইভাবে নিতে চায়, এভাবে আপনি নিতে পারেন যে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো যেভাবে আপনার মন চায় আপনি নিতে পারেন, একটু জাস্ট বলে দিলাম আসলে এটা কীভাবে কাজ করে। হ্যাঁ ওকে আর এত বুঝার লাভ নাই, যতই বুঝাই আপনি বুঝবেন না, তার চেয়ে বলে আপনি মনে রাখেন। হ্যাঁ যে প্রথম কোয়াড্রেন্ট টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় কোয়াড্রেন্ট পাই মাইনাস, তৃতীয় কোয়াড্রেন্ট পাই প্লাস, আর ফোর্থ কোয়াড্রেন্ট 2 পাই মাইনাস। ওকে ওকে হোপফুলি বুঝছেন। তো 3.1 এরপর হচ্ছে আপনার 3.2, 3.2 হচ্ছে আপনার অন্তর্বিভক্তি বহির্বিভক্তি আর হচ্ছে অক্ষের সাপেক্ষে বিভক্তি। যদি এমন হয় একটা বিন্দু এ আর একটা বিন্দু হচ্ছে বি, এ বিকে সি বিন্দু M1:M2 অনুপাতে বিভক্ত করছে। আবার বলে দিতেছি এ বিকে সি বিন্দু M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে খুবই সিম্পল, দেখেন x সমান সমান M1x2 প্লাস M2x1, মানে একের সাথে 2, 2-এর সাথে 1। ঠিক আছে একের সাথে 2, 2-এর সাথে 1, M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আবার y সমান সমান M1y2 প্লাস M2y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখানে সেম কাহিনী, একের সাথে 2, 2-এর সাথে 1। এখানে খেয়াল রাখবেন আমি কিন্তু এ বি বলছি, হ্যাঁ বিএ বলি নাই। তো এ বি যেহেতু বলছি প্রথমগুলো হচ্ছে x1y1, দ্বিতীয়গুলো হচ্ছে x2y2, এগুলো উল্টাপাল্টা করা যাবে না, বিন্দু ঠিক মতো রাখতে হবে। ঠিক আছে আচ্ছা তাহলে x সমান সমান M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, মানে M1 প্লাস M2 দুই জায়গাতে থাকবে, কোনো সমস্যা নাই। মনে রাখবেন একের সাথে 2, 2-এর সাথে 1, তাহলে M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। ওকে এখন সেম কথা যদি আপনাকে বহির্বিভক্তি দিয়ে বলে,
একদম সূত্র সেম হবে আগের মতোই, 1 এর সাথে 2, 2 এর সাথে 1, বাট মাঝখানে একটা মাইনাস চিহ্ন বসবে, ঠিক আছে? আর যে ভুলটা পোলাপাইন করে এখানে মাইনাস চিহ্ন দেয়, এখানে মাইনাস দিতে ভুলে যায়, মনে রাখবেন 2 জায়গাতে মাইনাস হবে, হ্যাঁ, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আবার এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে ফর্মুলা কি হবে? m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এখানেও সেম, m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। তো এভাবে আপনি অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি ভালো মতো বুঝে নেবেন। আচ্ছা, অন্তর্বিভক্তি বোঝা যায় যে আসলে মাঝখানে বহির্বিভক্তি জিনিসটা আসলে কি। আপনাকে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি বিন্দু এ বিকে বহির্বিভক্ত করছে, মানে সি বিন্দু হচ্ছে আপনার এ বি এর বাহিরে, ঠিক আছে? তো এটা বের করার জন্য আপনি এ থেকে প্রথমে সি পর্যন্ত যাবেন ডিভাইডেড বাই বি থেকে সি পর্যন্ত যাবেন, ঠিক আছে? তো এই দুটো যে রেশিও এসি ওভার বিসি, এটাকে বলা হইতেছে বহির্বিভক্তি, যে এসি ডিভাইডেড বাই বিসি। তো সি বিন্দু কিন্তু আসলে এ বি এর ভিতরে না, সি বিন্দু হচ্ছে এ বি এর বাহিরে। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় বহির্বিভক্তি, মানে এ থেকে সি ডিভাইডেড বাই বি থেকে সি। ওকে, আর আবার বলতেছি আমরা এ বি বলছি, যদি বি এ বলতাম তাহলে কিন্তু সিনারি ভিন্ন হইতো। বি এ বললে বিসি ডিভাইড বাই হচ্ছে আপনার এসি, মানে উল্টা হইতো কাহিনীটা। আচ্ছা, ওকে, তো এই ছিল আমাদের অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। তারপর একটা কনসেপ্ট আসে হচ্ছে অক্ষের সাপেক্ষে বিভক্তি। এটা এমসিকিউতে আসে, সিকিউতে খুব কম আসে আর কি। তো অক্ষের সাপেক্ষে বিভক্তি যদি আপনাকে বলে, মনে করেন এটা হচ্ছে এক্স, এই এবি রেখাটা এই এক্স অক্ষে বিভক্ত হয়েছে। কীভাবে বিভক্ত হয়েছে সেটা হচ্ছে আপনার এই যদি বিন্দু দেওয়া থাকে, আপনি এমসিকিউর জন্য এই যে এইটা যেটা মূলত হচ্ছে এমসিকিউতে আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। আর সিকিউ নিয়মটা আমরা আলোচনা করি নাই, সেটা আমরা ম্যাথ যখন করব তখন হয়তো বা দেখবো। তো এক্স অক্ষ বিভক্ত করবে হচ্ছে y1 বাই y2 এই অনুপাতে, আর y অক্ষ বিভক্ত করবে x1 ডিভাইড বাই x2 এই অনুপাতে। হ্যাঁ, যেন আপনাকে এক্স অক্ষের কথা বলছে, তাহলে আপনার বিভক্তি হবে হচ্ছে y1 বাই y2। আর যদি y অক্ষ বিভক্ত করে তাহলে হচ্ছে x1 ডিভাইডেড বাই x2। এই দুটো যে রেশিও, এখানে মডুলাস দিলে কি মাইনাস সাইন থাকবে না, যদি কোনো মাইনাস সাইন থাকে মডুলাস দিলে সেটা উঠে যাবে আর কি। তো আপনি চাইলে এখানে মডুলাস অ্যাড করে দিতে পারেন, হোপফুলি এটা আপনার কনসেপ্টটা একটু ক্লিয়ার করবে। আচ্ছা, আবার এখানে এই এই জিনিস একটা জিনিস আছে এরকম যে আপনার অন্তর্বিভক্তি নাকি বহির্বিভক্তি, তো সেটা আলোচনা আমরা করলাম না, হোপফুলি অন্য এক সময় করব। আচ্ছা, তো এই মূলত হচ্ছে আপনার এই অন্তর্বিভক্তি বহির্বিভক্তি নিয়ে। তারপর ত্রিভুজের ভর কেন্দ্র খুবই সিম্পল, আপনার এই যেখানে ত্রিভুজের সমস্ত ভর নির্ভর করে এটাকে বলা হয় ভর কেন্দ্র। আর জ্যামিতিকভাবে ম্যাথমেটিক্যালি ভর কেন্দ্র কীভাবে বের করা যায়, তিনটে স্থান যদি আপনাকে দিয়ে দেয়, এই স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক যদি আপনাকে দিয়ে দেয়, ভর কেন্দ্র খুবই সিম্পল, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, মানে তিনটার যোগফল ডিভাইডেড বাই 3। ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইড বাই 3, প্রত্যেকটার মানে কোটিগুলো যোগ করে আপনি জাস্ট 3 দিয়ে ভাগ দিয়ে দিবেন, ঠিক আছে? তো ভরকেন্দ্র বের করা নট এ বিগ ডিল, খুবই সহজ। আর এখান থেকে কোর একটা কনসেপ্ট মনে রাখতে হবে, এই ভরকেন্দ্র মূলত কি, যে মধ্যমাগুলো যেখানে ছেদ করে সেটাকে বলা হয় ভরকেন্দ্র, মানে ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে ছেদ করে সেটাকে বলা হয় হচ্ছে ভরকেন্দ্র। আর এই ভরকেন্দ্র আমরা এখানে দেখবেন আপনি সংখ্যা লিখছি, 2 লিখছি, 1 লিখছি, মানে ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে? এটা ভালো মতো মনে রাখবেন। আচ্ছা, আমরা এখানে লিখে দিছি এনবি। আমি আমার লাইফে খুঁজে বেরছিলাম, মানে অনেকবার খুঁজছিলাম এনবি মানে কি। এনবি এর ইংলিশ হচ্ছে নটা ভ্যানি, নটা ভ্যানি সংক্ষেপ হচ্ছে এনবি, আর এটার বাংলা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। আপনারা দেখবেন যে ছোটবেলায় আমাদের স্কুলের ডায়েরিতে এরকম লেখা থাকতো যে বিদ্রোহ, আমি রিডিং পড়তাম যে বিদ্রোহ, বিদ্রোহ আসলে কি, আসলে বিদ্রোহ না, এটা আসলে বিশেষ দ্রষ্টব্য। তো পুরোটা লিখলে হয়, হ্যাঁ, অবুঝ মন, সেখানে আসলে কিউরিওসিটি ক্রিয়েট করার কোনো মানে হয় না। তো আমি আমার স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আসলে বিদ্রোহ মানে কি, তো উনি বলেন যে বিশেষ দ্রষ্টব্য, মানে ভালো মতো দেখার জন্য। আর ইংলিশে এই বিশেষ দ্রষ্টব্যকে বলা হয় এনভি, মানে হচ্ছে নটা ভ্যানি। ওকে, আচ্ছা, তো এই লিখে দিচ্ছি আমরা ভর কেন্দ্র প্রতিটি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা আপনার সার্টেন কিছু ম্যাথ সলভ করার জন্য কাজে লাগবে। ওকে, তো আমরা 3.2 নিয়ে কমপ্লিট। তারপর 3.3 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। হ্যাঁ, আপনাকে যদি ত্রিভুজের 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক যদি আপনাকে দিয়ে দেয়, ক্ষেত্রফল বের করার 2টা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে আমরা নির্ণয়কের মাধ্যমে, যেটা আমরা ম্যাট্রিক্স নির্ণয়কে শিখে আসছি, যে দেখেন x1 y1 x2 y2 x3 y3, আর লাস্টে যে কলামটা থাকবে 1 1 1, ঠিক আছে? x1 y1 x2 y2 x3 y3 এভাবে লিখলাম, এখানে 1 1 1। পরে আমরা নির্ণয়কের সাহায্যে মান বের করলেই আপনি ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। হ্যাঁ, আর যে ভুলটা আপনি করবেন এইখানে হাফ দিতে ভুলে যাবেন। বিশেষ করেন এই ভুলগুলো আপনারা করে আসছেন ইতিমধ্যে অলরেডি, যদি আপনি এইচএসসি পরীক্ষার্থী হন, আর যদি আপনি ফ্রেশার্স হন, মানে এইচএসসি 26 হন বা 25 হন, দেখা যাবে কি যে আপনি এখানে হাফটা দিতে ভুলে গেছেন। তো এই ভুলগুলো করবেন না। আচ্ছা, অথবা আমরা 19 ছোটোবেলা নিয়ম শিখে আসছিলাম যে এখানে x1 y1 x2 y2 x3 y3 আবার লিখতে হয় x1 y1, ঠিক আছে? তো এমনটা আসলে কেন লিখতে হয় একটু বলে দিই, যে এখানে 3টা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, একটু ওয়েট, এখানে 3টা বিন্দু দেওয়া আছে, মনে করেন এ বি সি, এ বি সি। তো আপনি প্রথমে x1 y1 x2 y2 x3 y3 যদি আপনি এগুলো লিখেন, তাহলে x1 y1 হচ্ছে এইটা, x1 y1 হচ্ছে এই যে এটা, x2 y2 হচ্ছে এইটা, x3 y3 হচ্ছে এইটা,
এইটুকু পর্যন্ত আসছেন। না আপনি যদি x1 y1 আবার না লিখেন, মানে এটা যদি আপনি আবার না লিখেন, তাহলে আপনার এই জায়গায় ব্যাক আসে না। এখন এই জায়গায় যদি ব্যাক না আসে, তাহলে মূলত হচ্ছে আপনার কোনো ক্ষেত্রফল ক্রিয়েট করে না, তখন সেই শুধু এইটুকুতে স্টপ থাকে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে আরেকবার লিখি যেন এটা ফিল আপ হয় আর একটা ক্ষেত্র ক্রিয়েট হয়। ঠিক আছে, এটা আমার অনেকের প্রশ্ন ছিল কেন আমরা লাস্টে আবার এটাকে আবার আরেকবার লিখি। তো লাস্টে এটা আরেকবার না লিখলে এটা যোগ হবে না, তো যোগ না হলে আসলে ক্ষেত্রফল ক্রিয়েট করবে না। তো এই দুটো উপায় আপনি ক্ষেত্রফল বের করে নিয়ে আসতে পারেন। ওকে, 3.4 এর মূলত এটাই ছিল, আমরা এর বেশি আলোচনা করলাম না, আলোচনা সংক্ষিপ্ত করার জন্য। সঞ্চার পথ শর্ত অনুযায়ী সমীকরণ বানায় ফেলবেন, এটা আপনি জানেন যে এরকম থাকে যে এমন একটা বিন্দু সমীকরণ বের করো যার একটা নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় সমদূরবর্তী, এরকম কিছু সার্টেন শর্ত থাকে, এক্স ওয়াই ধরে নিতে হয়, ওই শর্ত অনুযায়ী আপনি জাস্ট সমীকরণ বানাবেন, এছাড়া কিছুই না। আর এটা সিকিউর জন্য লেস ইম্পর্টেন্ট, অতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, 3.5 মোস্ট ইম্পর্টেন্ট, সরলরেখার শুরু মূলত এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, তো সরলরেখার যে কনসেপ্টগুলো আপনাকে তখন দেখাই। সরলরেখা বোঝার জন্য সবার আপনাকে সরলরেখার ঢাল বের করতে হবে। ঢাল কীভাবে বের করে ছোটবেলা থেকে দেখে আসছেন, y = mx + c, যদি এই ফর্মেটে রেখা থাকে, এই এমটাকে বলা হয় মূলত হচ্ছে ঢাল। আর ঢালে যদি আমরা ডেফিনেশন বলি যে একটা রেখা, আচ্ছা এটা মনে করেন এক্স অক্ষ, এটা মনে করেন y অক্ষ। তো একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, ফর এক্সাম্পল থিটা, এটা ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে মানে টেন থিটাকে মূলত বলা হয় হচ্ছে ঢাল। ঠিক আছে, তো একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটা ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় হচ্ছে ঢাল। এখন ঢাল বের করে অনেকগুলো সিস্টেম আছে, যেমন সরলরেখা যদি আপনাকে বলে y = mx + c, এই ফর্মেটে নিয়ে এই এমটা মূলত হচ্ছে ঢাল। অথবা যদি আপনার রেখাটা এরকম থাকে ax + by + c, সেখানে ঢাল হবে হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, মানে দেখেন -a ডিভাইড বাই হচ্ছে b, মানে -x এর সহগ ডিভাইড বাই হচ্ছে y এর সহগ। তো এটাকে মূলত বলা হচ্ছে ঢাল। তো এইভাবে থাকলে আপনি বের করে নিয়ে আসতে পারেন। অথবা যদি বিন্দু থাকে, তখন আমরা ছোটবার শিখছিলাম যে y2 - y1 ডিভাইড বাই x2 - x1 বা del y ডিভাইড বাই del x, এটাকে বলা হয় হচ্ছে ঢাল। যেটা ইউনিভার্সাল, সেটা তো সবাই জানি আমরা, ঢাল m = হচ্ছে টেন থিটা। ঠিক আছে, তো এই তিনটা উপায় বা তিনটা মেথডে মূলত আমরা এই কোনো সরলরেখার ঢাল বের করে নিয়ে আসতে পারি, যে অ্যাঙ্গেলটা সে মূলত এক্স অক্ষের সাথে ক্রিয়েট করছে সেটা আর কি। ওকে, তারপর মূলত হচ্ছে সরলরেখার সমীকরণ। যদি আপনাকে এক বিন্দু দেওয়া থাকে, এই সমীকরণ আপনারা অনেকভাবে পড়ছেন, বাট আমি যেভাবে দেখা দিচ্ছি হোপফুলি আপনার জন্য কষ্ট হবে না। এক বিন্দু রেখার সমীকরণ হইলে y - y1 = m × x - x1, এই যে এটা y - y1 = m × x - x1। এখানে m কি ইতিমধ্যে আপনি জানার কথা, m হচ্ছে ঢাল। ঠিক আছে, তো এক বিন্দু যদি দেওয়া থাকে, কখনো আপনাকে সমীকরণ প্রশ্ন দেখে আপনি যদি বুঝতে পারেন যে রেখাটা আসলে একটা বিন্দু দিয়ে পাস করছে, মানে একটা বিন্দু দিয়ে সে গমন করছে, তখন y - y1 = m × x - x1, তো তখন ঢাল বের করার ক্লু অবশ্যই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো দুই বিন্দুগামী রেখার সমীকরণ এটা খুবই সিম্পল, y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়ালস x - x1 ডিভাইডেড বাই x1 - x2। ঠিক আছে, তো দুই বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এরকম, y - y1 ডিভাইড বাই y1 - y2 ইকুয়ালস x - x1 ডিভাইডেড বাই x1 - x2। ওকে, 3 নম্বরটা, অক্ষদ্বয় যদি ছেদ করে, মানে কোনো রেখা যদি এমন হয় যে সে অক্ষকে এভাবে ছেদ করছে, যেভাবে আমরা এঁকে দিছি যেখানে এই রেখাটা, হ্যাঁ ছেদ করে দিছি, তো সে এক্স অক্ষকে ছেদ করছে হচ্ছে মনে করেন a পরিমাণ, আর y কে ছেদ করছে হচ্ছে b পরিমাণ। যদি এমন হয়, রেখার সমীকরণ হচ্ছে এরকম যে x/a + y/b = হচ্ছে 1। ঠিক আছে, তো এইটুকু যে দূরত্ব এটা হচ্ছে a, এইটুকু যে দূরত্ব এটা হচ্ছে মূলত b। তো এর যে স্থানাঙ্কটা, এইটুকু দূরত্ব যদি a হয়, এটা হবে a, 0, আর y অক্ষে যেহেতু ছেদ করছে সেটা হবে হচ্ছে 0, b। তো এটা মূলত হচ্ছে এই যে টাইপের যে সরলরেখাটা, এটার বেসিক্স আর কি, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সরলরেখার টাইপটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু আপনাকে ভালো মতো পড়তে হবে। আচ্ছা, তো অক্ষদ্বয়কে ছেদ করলে আমরা এই সমীকরণটা ইউজ করে রেখাটা বের করব। আর আরেকটা হচ্ছে সরল রেখার লম্বরূপ সমীকরণ। যদি কখনো এমন থাকে যে একটা রেখা অক্ষদ্বয়কে ছেদ করছে, দ্যাটস ফাইন, আর মূলবিন্দু থেকে আমরা যে অক্ষটাকে যোগ করছি, হ্যাঁ, এটা যদি আপনার এক্স অক্ষের সাথে এই আলফা পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর এই দূরত্বটা যদি আপনার পি একক হয়, হ্যাঁ, আবার বলতেছি একটা রেখা যদি আপনার অক্ষদ্বয়কে ছেদ করে, মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব যদি হয় পি, আর এই লম্ব দূরত্বটা যদি এক্স অক্ষের সাথে আলফা পরিমাণ কোণ উৎপন্ন করে, তখন আপনার এমন হবে, খুবই সিম্পল, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস হচ্ছে পি। এটা সিকিউতে একটু কম আসে, এমসিকিউতে বেশি আসে, বাট তাও আপনি দেখে নেবেন যে এটাকে বলা হয় সরল রেখার লম্বরূপ সমীকরণ। লম্ব দূরত্ব থাকবে, কোণ থাকবে, হ্যাঁ, তখন এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস হচ্ছে আমাদের পি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো 3.5 পর্যন্ত ওইটুকু ছিল। 3.6-এ অনেকগুলো কনসেপ্ট আছে, লম্বরেখা, সমতল রেখা, পরে দুটি রেখার মধ্যবর্তী কোণ, ছেদবিন্দু, এই কনসেপ্টগুলো। লম্বরেখা কীভাবে বের করতে হয়, মনে করেন আপনাকে রেখা দিয়ে দিছে ax + by + c = 0, এই যে এখানে। তো এটা লম্বরেখা বের করবেন, খুবই সিম্পল, মনে রাখবেন আমি এই ডান পাশের কথাটা লিখে দিছি, এটা আগে পড়েন, তারপর আপনি এদিকে খেয়াল করেন। ডান পাশের কথাটা দেখেন, সহগদ্বয় ইন্টারচেঞ্জ হবে, মাঝখানে বিপরীত চিহ্ন বসবে। আবার বলতেছি, সহগদ্বয় ইন্টারচেঞ্জ হবে, মাঝখানে বিপরীত চিহ্ন বসবে।
মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে কি ছিল ax প্লাস by প্লাস c = 0। তো সহগুলো যদি আপনি উল্টাপাল্টা করে দেন, এই b আসবে a জায়গায়, a যাবে b এর জায়গায়, তাহলে হয়ে যাবে bx মাইনাস ay প্লাস k = 0। চলুন আপনাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। মনে করেন আমাদের একটা রেখার সমীকরণ হচ্ছে এরকম, কোথায় লিখবো, এখানে লিখি। একটা রেখার সমীকরণ হচ্ছে এরকম যে মনে করেন হচ্ছে 3x প্লাস 5y প্লাস 2 = 0। এটারই লম্ব রেখা হবে এরকম, এই 5কে আপনি রিপ্লেস করে দিবেন 3 দিয়ে, তাহলে এমন হওয়া উচিত 5x, এখানে প্লাস ছিল বিপরীত চিহ্ন মানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 3y প্লাস k = 0। এই কে এর মান আমরা জানি না, আসলে কে এর মান আপনাকে বের করতে হবে, এটার জন্য সার্টেন কিছু কন্ডিশন দেওয়া থাকে। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি আপনাকে আরেকটা দেখাই। মনে করেন এরকম আছে, মুছে দিব যদিও আমি, এরকম আছে মনে করেন যে 5x মাইনাস 7y প্লাস 12 = 0। এটা লম্ব রেখা কেমন হবে, সহগুলো যদি আপনি ইন্টারচেঞ্জ করেন এটা হয়ে যাবে 7x, আর এখানে ছিল কি মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে মানে বিপরীত চিহ্ন বসবে, প্লাস হচ্ছে 5y প্লাস k = 0। এভাবে মূলত আমরা লম্ব রেখাগুলো বের করে থাকি আর কি। আর এই কে বের করার জন্য প্রশ্ন আপনাকে অবশ্যই কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে। তো দেখেন আমরা লেখার জন্য ফর্মেট এভাবে লিখছি, বাট আপনি কথা মনে রাখবেন সহগ ইন্টারচেঞ্জ হবে, মাঝখানে বিপরীত চিহ্ন বসবে। আচ্ছা, এখন লম্ব হওয়ার কিছু শর্ত আছে, ছোটবেলা থেকে আপনারা পড়ে আসছেন যে ঢাল দ্বয়ের গুণফল = -1, মানে কন্ডিশনটা হচ্ছে যেটা m1 m2 হচ্ছে -1, ঠিক আছে। অথবা যদি আপনি সহগ নিয়ে কাজ করেন a1 a2 প্লাস b1 b2 হচ্ছে 0, ঠিক আছে। যে আপনার এবার এটা আপনি মনে রাখতে পারেন a1 a2 প্লাস b1 b2 হচ্ছে আমাদের 0। যেমন দেখেন আপনি যেখানে a1 a2 এটা আপনি গুণ করেন, এই যে এই জায়গাতে a1 a2 প্লাস b1 যদি আপনি গুণ করেন, দেখেন 5 7 35 -35, এখানে হবে হচ্ছে আপনার এ দুইটা গুণ করলে 35, আবার এ দুইটা গুণ করলে -35 = হচ্ছে 0, মানে 0 হইতেই হবে মাস্ট। তো এই দুটো কন্ডিশন দিয়ে আপনি মূলত সরলরেখা যে আপনার এই লম্ব হওয়া শর্ত সেটা আপনি জাস্টিফাই করতে পারেন। তারপরে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখায় সব কিছু সেম থাকবে, যে এইটুকু যে পোর্শন এইটুকু সেম থাকবে, জাস্ট আপনার ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এক জায়গায় দেখেন সি, আরেক জায়গায় দেখেন হচ্ছে কে, কথা বুঝতে পারতেছেন। জাস্ট মনে করেন এই জায়গাতে চেঞ্জ হবে, এই দুই জায়গাতে চেঞ্জ হবে, আমি আপনাকে একটু জাস্ট বক্স করে দিই, এই দুই জায়গায় মূলত চেঞ্জ হবে, অন্য কোথাও কোনো চেঞ্জেস হবে না। আচ্ছা, তো এখন শর্ত হচ্ছে ঢালগুলো সমান হবে, প্রথম রেখার ঢাল ইকুয়ালস হবে দ্বিতীয় রেখার ঢাল m1 = m2 হবে, আর কন্ডিশন হচ্ছে এরকম a1/a2 = b1/b2, মানে দুইটা রেশিও সেম থাকতে হবে। এই যে এই দুইটা যে সহগ আর এই দুইটা যে সহগ, এই দুইটা রেশিও সেম থাকতে হবে। এভাবে আমরা লম্ব রেখা বা সমান্তরাল রেখা বের করে ফেলতে পারবো, অথবা এটা কোন শর্তে মানে লম্ব হবে বা সমান্তরাল হবে সেগুলো আমরা জেনে ফেললাম, এবং সেই টাইপের ম্যাথ আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এরপর টপিক দুই রেখার মধ্যবর্তী কোণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকটা থেকে সিকিউ আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউর প্রশ্ন অনেক বেশি আসে। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে সূত্র হচ্ছে এইটা, মনে করেন আপনাকে দুইটা রেখা দিয়ে দিবে, এই মনে করেন একটা রেখা, এই মনে করেন আরেকটা রেখা। তো প্রথম রেখার ঢাল মনে করেন হচ্ছে m1, প্রথম রেখার ঢাল হচ্ছে m1, আর দ্বিতীয় রেখার ঢাল মনে করেন হচ্ছে m2। তো এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে ফাই, হ্যাঁ, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ফাই, আর একটা হচ্ছে 180 - ফাই। তো আমরা ফাই দিয়ে দেখাচ্ছি, সমস্যা নাই। একটা বের করতে পারলে আপনি একটা ইজিলি বের করে ফেলতে পারবেন 180 থেকে বিয়োগ করে। তো tan phi equals plus minus m1 minus m2 divided by 1 plus m1 m2, tan phi equals plus minus m1 minus m2 divided by 1 plus m1 m2, ঠিক আছে। m1 m2 কি আপনি জানেন, প্রথম রেখার ঢাল আর হচ্ছে দ্বিতীয় রেখার ঢাল। কারণ আপনাদের বইতে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো হচ্ছে এরকম যে একটা রেখার ঢাল দেওয়া থাকে, হ্যাঁ, আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, আর একটা রেখা সমীকরণ বের করতে হয়। তো ওই রেখার সমীকরণ বের করার জন্য ওই রেখাটার ঢালের প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, এরকম থাকে যে একটা রেখা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এত বিন্দুগামী, এই রেখাটার সমীকরণ বের করো। এই টাইপের প্রশ্ন আপনি খুব অহরহ দেখবেন। এরকম থাকে যে একটা রেখা এই রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এবং সেটা 2,3 বিন্দুগামী, ওই রেখার সমীকরণ বের করো। তো তখন করতে হয় কি, প্রথম রেখার ঢাল সমীকরণ থেকে প্রথম রেখার ঢালটা বের করা যায় খুব ইজিলি। আবার আপনার অ্যাঙ্গেল ফাই দেওয়া আছে, মনে করেন আপনার m1টা আপনি বের করলেন, ফাই দেওয়া আছে, আপনাকে জাস্ট এই m2 যেটা আছে এটা বের করতে হবে। তো বের করতে পারলেই আবার আপনাকে একটা বিন্দু দিয়ে দেয়, তো বিন্দু দিয়ে দিলে এই সমীকরণটা y - y1 = m × x - x1, এই কনসেপ্টের সাহায্যে আপনি ম্যাথগুলো করে ফেলতে পারবেন। এটা কিন্তু খুবই হাই ভোল্টেজ টপিক। হ্যাঁ, তো যদি রেখার মধ্যবর্তী কোণ দেওয়া থাকে আপনাকে এই সমীকরণটা ইউজ করতে হবে, বি অ্যালার্ট অ্যাবাউট দিস ইকুয়েশন। আচ্ছা, দুটো রেখার ছেদবিন্দু, আপনাকে দুটো রেখার সমীকরণ দিলাম, মনে করেন 3x + 5y + 2 = 0, 4x - 7y + 2 = 0, এরকম দিলাম মনে করছে। হ্যাঁ, রেজিস্ট্যান্ড দিয়ে দিলাম। তো আপনি বজ্র গুণন, আপনাদের যে মেথড যেটা বজ্র গুণন এই প্রসেসের মাধ্যমে আপনি জাস্ট বের করবেন x/something, y/something, 1/something। বজ্র গুণন আপনি যেভাবে শিখছেন সেভাবে করবেন, অনেক অনেকভাবে করে, বাট এই কনসেপ্ট আপনি অবশ্যই দেখে নেবেন। আর কেউ যদি এমন থাকেন যে বজ্র গুণন জানেন না, জাস্ট একটা কমেন্ট করলে হবে ইনশাআল্লাহ। আমি আপনার জন্য আমাদের যে
কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেকশন আছে, সেখানে আমরা আপনাদের একটা ভিডিও বানিয়ে দিব। ওকে, আচ্ছা 3.7 আমাদের লাস্ট টপিক সরলরেখার, মানে লাস্ট চ্যাপ্টার কি, এখান থেকে কী ধরনের কনসেপ্ট আছে আপনাকে জাস্ট মনে করে দিই। বিন্দু থেকে রেখার দূরত্ব আছে, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের সমাদ্বিখণ্ডক, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অন্তর্ভুক্ত কোণের সমাদ্বিখণ্ডক এটা বেশ ভালোই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয় আর কি। ত্রিভুজের অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র এগুলো আপনাকে বের করা লাগতে পারে। আচ্ছা, বিন্দু থেকে রেখার দূরত্ব, আপনাকে একটা বিন্দু দিয়ে দিবে x1, y1, আরেকটা রেখার সমীকরণ দিয়ে দিবে, তো বলবে এদের দূরত্বটুকু কতটুকু। মনে করেন বিন্দুটা হচ্ছে x1, y1 আর রেখাটা হচ্ছে x + by + c = 0, তো দূরত্বটা হচ্ছে যে এইটুকু। খুবই সিম্পল, আপনি এই বিন্দুটার সমীকরণে বসায় দিবেন যে x1 + by1 + c ডিভাইডেড বাই এদের সহগের বর্গের বর্গমূল, মানে এরকম √a² + b², মানে সহগগুলোর স্কোয়ারের যোগফল, আবার তারপর আপনি একটা √, দিয়ে দিবেন। চলো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। মনে করেন একটা বিন্দু হচ্ছে এরকম 3, -5, আর আমাদের একটা রেখা মনে করেন, রেখার সমীকরণ মনে করেন হচ্ছে এরকম 4x - 3y + 12 = 0। তো বললাম এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব আপনাকে বের করতে বলে, তা আপনি জাস্ট কি করবেন, এই বিন্দুটাকে সমীকরণের প্রথমে বসায় দেন। তাহলে বসালে কি আসবে, 4 × 3 - 3 × -5 + 12, এটা দেবেন আপনি মডুলাস, ডিভাইডেড বাই √a² + b² মানে 4² + -3², 4² + -3²। আমি যে পার্সোনাল যে প্র্যাকটিসটা করি এখানে কোনো সময় মাইনাস দেই না, কারণ স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তো 4² + হচ্ছে 3²। তো এটুকু যেটা বের করলাম এটাই মূলত হচ্ছে লম্ব দূরত্ব। হ্যাঁ, মানে এই সূত্রটা মূলত এভাবে কাজ করে। আর যারা কনিক্স পড়ছেন আপনারা জানেন যে কীভাবে আসলে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতে হয়, তো এইভাবে করতে হয় আর কি। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, তো প্রথম রেখা মনে করেন x + by, এই জায়গা হচ্ছে c1। আর আপনারা ইতিমধ্যে জানেন সমান্তরাল রেখা হইলে এইটুকু আর হচ্ছে এইটুকু, মানে এটার এইটুকু আর এইটুকু সেম হবে, জাস্ট চেঞ্জ হবে হচ্ছে c1 আর c2-তে। ওকে, তো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে মডুলাস c1 - c2 ডিভাইডেড বাই √a² + b², এটা হচ্ছে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। আর এখান থেকে যে একটা প্রশ্ন খুবই ফেমাস, এটা আসে পরীক্ষাতে খ নাম্বারের জন্য, সরি 2 মার্কসের জন্য আসে আর কি, এটা যে এই একটি রেখার সমান্তরাল এবং তা হতে d একক দূরবর্তী রেখার সমীকরণ, এটা ডিরেক্ট করে ফেলা যায়। প্রথম রেখা মনে করেন ax + by + c, আর দূরত্বটা মনে করেন হচ্ছে d একক। হ্যাঁ, তখন নতুন সমীকরণটা হবে ax + by + c ± d√a² + b², মানে দুই ধরনের সমীকরণ হইতে পারে, ax + by + c ± d√a² + b²। এখানে আসলে প্লাস মাইনাস কেন একটু জাস্ট আপনাকে বলে দিই। একটা রেখা মনে করেন হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন রেখা। এখন এটা থেকে মনে করেন 3 একক দূরবর্তী, এখন 3 একক তো উপরে হইতে পারে, উপরে একটা রেখা হইতে পারে এটা মনে করেন 3 একক দূরবর্তী, অথবা নিচেও হইতে পারে, এটাও মনে করেন 3 একক দূরবর্তী। তো এই জিনিসগুলোকে মূলত বলা হয় হচ্ছে, এই জন্য মূলত আমরা এখানে প্লাস মাইনাস দিছি, কারণ উপরে মানে সমান্তরাল দূরত্বটা যে কোনো সাইডে হইতে পারে, এদিকে হইতে পারে বা আপনার এদিকে হইতে পারে। ওকে, মনে রাখবেন x + by + c ± d√a² + b² = হচ্ছে 0। ওকে, আচ্ছা, এই টপিকটা মূলত সিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, একটু লিখে দিই আপনার জন্য সুবিধা হবে, এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো কনসেপ্ট হচ্ছে এরকম, মানে দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আপনাকে একটা রেখা দিবে, এই আর একটা রেখা দিবে। হ্যাঁ, দিয়ে বলবে এদের যে সমদ্বিখণ্ডক দুইটা, খেয়াল করছেন অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক দুইটা আসছে, তো একটা আসলে সূক্ষ্ম কোণের, একটা আসলে স্থূল কোণের। তো আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই কোণটা সূক্ষ্ম কোণ আর এই কোণটা যেটা এটা স্থূল কোণ। হ্যাঁ, আমি একটু মার্ক আউট করে দিই, এখানে আমি লিখে দিই, তাহলে আপনার জন্য তবে বুঝতে একটু সুবিধা হবে। এই যে কোণ যেটা, এটা সূক্ষ্ম কোণ বা সূক্ষ্ম কোণের সমাদ্বিখণ্ডক, আর এটা যেটা, এটা হচ্ছে স্থূল কোণ, এটা হচ্ছে স্থূল কোণ। তো এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ আপনাকে বের করতে হবে। প্রথম রেখাটা মনে করেন হচ্ছে যে এটা a1x + b1y + c1 = 0, আর দ্বিতীয়টা হচ্ছে a2x + b2y + c2 = 0। তো যদি আপনাকে সমীকরণ দিয়ে দেয়, খুবই সিম্পল, মনে রাখবেন প্রথম রেখা ইকুয়ালস প্লাস মাইনাস দ্বিতীয় রেখা, প্রথম রেখা ইকুয়াল প্লাস মাইনাস দ্বিতীয় রেখা, আর নিচে √a² + b², এটা থাকবে। হ্যাঁ, a1² + b1², এখানে a2² + b2² অবশ্যই থাকবে। এখন আপনাকে যদি একটা সাডেন এক্সাম্পল আমি দেখাই দিই, কুইক এক্সাম্পল, এমন হইতে পারে একটা রেখা মনে করছে এরকম যে 3x - 4y + 2 = 0, আর আরেকটা রেখা মনে করছে এরকম 12x প্লাস কত ধরবে এখানে 5 ধরি, 5y + 7 = 0, CR7। ওকে, তো বললাম যে এদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক খুবই সিম্পল, আপনি প্রথম রেখা লিখবেন, এটা সলিউশন আপনি এরকম করবেন, প্রথম রেখা মানে হচ্ছে এরকম 3x - 4y + 2 =
প্লাস মাইনাস দ্বিতীয় রেখা মানে কোনটা 12x প্লাস 5y প্লাস 7 লিখলেন। নিচে হবে এগুলো সহগের বর্গ, যেমন √3² প্লাস 4²। আবার এই জায়গায় হবে এই দুটো সহগের বর্গ, √12² প্লাস হচ্ছে 5², 12² প্লাস হচ্ছে 5²। হ্যাঁ, তো এদেরকে করার পরে যে আনসারটা আসবে এটাই মূলত হচ্ছে আপনার এই সমদ্বিখণ্ডক দুইটার সমীকরণ। তো প্লাসের জন্য একটা আনসার আসবে, মাইনাসের জন্য একটা আনসার আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে সমদ্বিখণ্ডকগুলা, যেমন এই সমদ্বিখণ্ডকটা এটা হচ্ছে সূক্ষ্মকোণের, আর এই সমদ্বিখণ্ডকটা এটা হচ্ছে স্থূলকোণের। তো প্রশ্নে মাঝে মাঝে মেনশন করে দেয় যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করো। এখন ব্যাপারটা এরকম না যে প্লাস ধরলে সবসময় এমন হবে এই সূক্ষ্মকোণ আসবে আর মাইনাস ধরলে সবসময় স্থূলকোণ আসবে, এমন না। এটা সমীকরণ টু সমীকরণ ভ্যারি করে। এটা আপনাকে সতর্ক থাকতে হবে যে কিভাবে আপনি সূক্ষ্মকোণটা বের করবেন, কিভাবে আপনি স্থূলকোণটা বের করবেন। বইতে দেখলাম অনেক কমপ্লেক্স একটা নিয়ম দিয়ে রাখছে যে এটা হলে এটা হবে, বাট আপনার চিন্তা কোনো কারণ নাই। আমি আপনাকে একটা মেথড শিখিয়ে দিই, হোপফুলি কাজে লাগবে। ফার্স্ট অফ অল আপনি a1 a2 প্লাস b1 b2 বের করবেন। কথা বুঝতে পারছেন? প্রথম কাজ এই যে a1 a2 প্লাস b1 b2 বের করবেন। তো বের করার পরে এটা যে চিহ্নের আসবে ওই চিহ্ন যদি আপনি বসান আপনি পাবেন হচ্ছে স্থূলকোণ। লেট মি এক্সপ্লেইন। যেমন আপনাকে এখানে দুটো সমীকরণ আপনাকে দিয়েছিলাম, হ্যাঁ, তো দিয়ে আমরা প্রথমে a1 a2 প্লাস b1 b2টাকে আপনাকে বের করে দেখাই। তো a1 a2 যদি আমরা করি, যেখানে 3 × 12 3 12 হচ্ছে 36, আর b1 b2 যে -4 আর হচ্ছে 5 এখানে হচ্ছে -20 ইকুয়ালস কত হইল 16। এটা কি প্লাস চিহ্নের আসছে না? এটা প্লাস চিহ্নের আসছে। এখন আপনি এই জায়গাতে যদি প্লাস চিহ্ন বসান আপনি পাবেন স্থূলকোণ, আর এই সমীকরণে আপনি যদি মাইনাস চিহ্ন বসান আপনি পাবেন হচ্ছে সূক্ষ্মকোণ। কথা বুঝতে পারছেন? এটা সমীকরণ টু সমীকরণ ভ্যারি করে। এই জায়গায় a1 a2 প্লাস b1 b2 পজিটিভ আসছে বিধায় আমি যদি প্লাস চিহ্ন বসাই তাহলে পাবো হচ্ছে স্থূলকোণ, আর এই সমীকরণে আমি যদি মাইনাস বসাইতাম আমি পাবেন হতে সূক্ষ্মকোণ সমীকরণ আমি পেতাম আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন কথার কথা আপনাকে জাস্ট আমি অ্যাজুম করতে বলতেছি এই জায়গাতে প্লাস আসে নাই, এখানে প্লাস আসে নাই। মনে করেন এই রেজাল্টটা করার পরে ফর এক্সাম্পল এখানে মাইনাস চিহ্ন আসছে, যদি a1 a2 প্লাস b1 b2 বের করে মাইনাস চিহ্ন আসতো তখন আপনি যদি মাইনাস চিহ্ন বসাইতেন আপনি স্থূলকোণ পাইতেন। আশা করি এটা ক্লিয়ার, সেন্স ক্রিয়েট করে। ঠিক আছে? মানে পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে এইটুকুর উপরে। a1 a2 প্লাস b1 b2 বের করব, এটা যে চিহ্নের আসবে ওই চিহ্ন বসাইলে স্থূলকোণ, আর ওটার অপোজিট বসাইলে সূক্ষ্মকোণ। ওকে, হোপফুলি ক্লিয়ার। আচ্ছা, তারপর আমাদের আর কিছু টপিক আছে, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র। এই চ্যাপ্টার থেকে আপনাকে অন্তঃকেন্দ্র বের করতে বলতে পারে। এটা আসছে একটা বছরে দেখলাম সিকিউতে আসছে, তো এই জন্য এটা ইনক্লুড করে দিছি। দেখে নেন, যদি আপনাকে বিন্দু দিয়ে দেয়, আপনার যদি 3টা বিন্দু দিয়ে দেয় যে x1 y1 x2 y2 x3 y3, তো বিন্দু থাকলে ব্যাপারটা হবে এরকম। আর একটা কথা আপনাকে বলে দিই, ত্রিভুজের কিন্তু কিছু সার্টেন কন্ডিশন আছে, যেমন আপনার এই যে এ বিন্দু যে অপোজিট বাহুটা সেটাকে বলা হয় স্মল এ, মানে স্মল এ দিয়ে ডিনোট করা হয়। আর বি বিন্দু যে অপোজিট বাহু সেটাকে স্মল বি দিয়ে, আর সি বিন্দু যে অপোজিট বাহু সেটাকে আপনার স্মল সি দিয়ে ডিনোট করা হয় বা প্রকাশ করা হয় আর কি। ওকে, আচ্ছা, তো ভরকেন্দ্র মনে করা হচ্ছে এটা হচ্ছে আমাদের, সরি ভরকেন্দ্র না, মিস্টেক, অন্তঃকেন্দ্র মনে করা হচ্ছে যে এটা। হ্যাঁ, আচ্ছা, অন্তঃকেন্দ্র জিনিসটা কি? আপনি যদি ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত আঁকেন, এবার একটা বৃত্ত আঁকেন, এটাকে বলা হচ্ছে আপনার অন্তঃকেন্দ্র আর কি। হ্যাঁ, এই বৃত্তে যে কেন্দ্রটা এটাকে মূলত বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। আচ্ছা, কোথায় গেলাম? ওকে, এটা মূলত হচ্ছে আপনার অন্তঃকেন্দ্র। তাহলে আপনার প্রথমে বিন্দুগুলো দেওয়া থাকবে, আপনাকে বিন্দুগুলো দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, সি দেওয়া থাকবে। তো এক্স আপনি কীভাবে বের করবেন? এ x1 প্লাস বি x2 প্লাস সি x3 ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি। ওকে, তো এটা বুঝতে পারলে এটা আপনি ইজিলি বুঝতে পারবেন যে এ x1 প্লাস বি x2 প্লাস সি x3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। মনে রাখবেন, অবশ্যই আপনাকে আমি যেভাবে লিখছি আপনাকে সেভাবে লিখতে হবে, চেঞ্জ করা যাবে না। এখানে চেঞ্জ করলে উত্তর মিলবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। মানে এ বিন্দু যেটা এটাকে x1 y1 ধরবেন, বি বিন্দু যেটা x2 y2 ধরবেন, সি বিন্দু যেটা x3 y3 ধরবেন, তাহলেই এই সূত্রটা ভ্যালিড, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে? ওকে, তাহলে আপনাকে বিন্দুগুলো দেওয়া থাকবে x1 y1 x2 y2 x3 y3। আপনি এই বিন্দুর যে বিপরীত বাহুটা এ দ্রুত বের করবেন, বি সি এর দ্রুত বের করতে হবে, এ সি এর দ্রুত বের করতে হবে, এ বি এর দ্রুত বের করতে হবে। তো বের করে ছোট এ ছোট বি ছোট সি এগুলোকে বের করে নিয়ে আসতে হবে। আনার পরে এ x1 বি x2 সি x3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, এভাবে আপনি অন্তঃকেন্দ্রটা বের করে নিয়ে আসতে পারবেন। আর ওয়াইয়ের ক্ষেত্রে যদি আপনাকে বলি এ y1 বি y2 সি y3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে প্রথম কাজ আপনাকে ছোট হাতের এ ছোট হাতের বি ছোট হাতের সি এই বাহুগুলো দৈর্ঘ্য বের করতে হবে। ছোট হাতের এ মানে হচ্ছে বিসি এর দৈর্ঘ্য, ছোট হাতের বি মানে হচ্ছে এসি এর দৈর্ঘ্য, ছোট হাতের সি মানে হচ্ছে এ বি এর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, যদি কোনো কারণে রেখা থাকে
তাহলে হচ্ছে আপনার কোন যে সমদ্বিখণ্ডক, আপনার এই যে কোণ যেটা, হ্যাঁ কোন যে সমদ্বিখণ্ডক, এটাই মূলত হচ্ছে আপনার অন্তঃকেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, তো কোণের সমদ্বিখণ্ডক কিভাবে বের করতে হয় ইতিমধ্যে আপনাকে দেখাইছি। এই যে এখানে এই যে এই দুটো রেখা যাচ্ছে, ওই আপনার সমদ্বিখণ্ডক যেটা, এগুলি মূলত হচ্ছে আপনার এই কোণের সমদ্বিখণ্ডক আর কি। এভাবে আপনি এই তিনটা আপনাকে বের করতে হবে না, আপনি যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডক বের করবেন, বের করে এরা যেখানে ছেদ করছে সেটাই মূলত হচ্ছে আপনার এই অন্তঃকেন্দ্র আর কি। তো আপনি কোণের সমদ্বিখণ্ডক বের করবেন, বের করে বসায় দিবেন, সেটা মূলত হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র। তো বিন্দু থাকলে এভাবে করবেন, আর যদি আপনার রেখা থাকে তাহলে হচ্ছে আপনি এভাবে করবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পরিকেন্দ্র। পরিকেন্দ্র কি, আপনার যদি আপনি লম্ব দ্বিখণ্ডক আঁকেন, কোনো আপনার ত্রিভুজের লম্ব দ্বিখণ্ডক আঁকেন, মানে লম্ব দ্বিখণ্ডক বলতে এটা লম্ব হইতে হবে, এট এ টাইম রেখাটাকে দুই ভাগে ভাগ করতে হবে। তো লম্ব দ্বিখণ্ডকগুলো যেখানে ছেদ করে সেটাকে মূলত বলা হয় হচ্ছে আমাদের পরিকেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, এখন এই আপনি এখানে মনে করেন হচ্ছে যে লম্ব দ্বিখণ্ডক তো তিনটা হইতে পারে, তাই না? তিনটা হইতে পারে। তো আমরা যে কোনো দুইটা যদি আমরা আঁকবো, ওই দুইটা যেখানে ছেদ করবে 3 নম্বরটা অবশ্যই এখানে ছেদ করতে হবে। তো তিনটা আপনার আঁকার প্রয়োজন নাই, আপনি দুইটা আঁকবেন। তো আমরা একটু এখানে ওভার রাইট করি। আমরা মনে করেন এটাকে দিলাম হচ্ছে ডি, আর এটাকে দিলাম হচ্ছে ই। তাহলে আমার প্রথম কাজ হবে হচ্ছে এডি এর সমীকরণ বের করা আর বিই এর সমীকরণ বের করা। তো এই দুটো সমীকরণ আমরা বের করব, বের করে এরা ছেদ করছে মনে করেন হচ্ছে এফ বিন্দুতে। তো এই এফ বিন্দু যেটা, এটাই মূলত হচ্ছে আমাদের পরিকেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, লম্ব দ্বিখণ্ডকের ছেদবিন্দুগুলো হচ্ছে পরিকেন্দ্র। এখন লম্ব দ্বিখণ্ডক আপনি অনেকভাবে করে। অনেকে প্রথমে করে কি, যে বিসি এর মধ্যবিন্দু ডি বের করে, আর এই বিন্দু তো দেওয়া আছেই, এডি এর সমীকরণ যেটা, এটা মূলত হচ্ছে একটা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। আবার ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এই কনসেপ্টে তারা ই এর স্থানাঙ্ক বের করে, তারপরে বি এর সমীকরণ বের করে। তো এটা মূলত হচ্ছে আরেকটা লম্ব দ্বিখণ্ডক বিই। তো পরে ওই দুইটা ছেদবিন্দু বের করলেই আপনি পরিকেন্দ্রটা পেয়ে যাবেন। আর আমাদের একটা ফর্মুলা আছে যে বিসি এর লম্ব দ্বিখণ্ডক সরাসরি বের করার জন্য। মনে করেন আপনার বিসি এর লম্ব দ্বিখণ্ডক আপনি বের করতে চান, লম্ব দ্বিখণ্ডক কোনটা? এডি। তো এটা সরাসরি বের করার ফর্মুলা হচ্ছে যে এটা, মনে করেন বিন্দুগুলো হচ্ছে x1 y1 x2 y2। ফর এক্সাম্পল আমরা বিসি যে বিন্দুগুলোকে যদি এমন ধরি যে এটা মনে করেন হচ্ছে বি, এটা মনে করেন হচ্ছে সি। ঠিক আছে। তো এখন বিসির লম্ব দ্বিখণ্ডক হবে এরকম যে x1 মাইনাস x2 ইন্টু এক্স প্লাস y1 মাইনাস y2 ইন্টু ওয়াই। খেয়াল করে দেখেন একটা প্যাটার্ন আছে, x1 মাইনাস x2 ইন্টু এক্স প্লাস y1 মাইনাস y2 ইন্টু এক্স ইকুয়ালস হাফ দিয়ে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার। ঠিক আছে। তো এইভাবে আপনি সরাসরি লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ পেয়ে যেতে পারেন, x1 মাইনাস x2 ইন্টু এক্স প্লাস y1 মাইনাস y2 ইন্টু ওয়াই ইকুয়ালস হাফ ইন্টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার। আচ্ছা, অনেক কথা বলছি, গলা একদম শুকিয়ে গেছে, একটু পানি খাওয়া উচিত, একটু পানি খাই। বিসমিল্লাহ। আচ্ছা, হোপফুলি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আপনার আইডিয়াগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কোন কোন জিনিস এই চ্যাপ্টারগুলোতে আছে, কোনটা আপনাকে বেশি পড়তে হবে, আর কোনটা সম্পর্কে আপনি একটু টুকটাক নলেজ রাখলে হয়ে যাবে। ঠিক আছে। তো আশা করতেছি এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসতেছে। যদি উপকারে আসে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর চেষ্টা করবেন আপনি কারোর সাথে শেয়ার করার জন্য, আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো মানে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আর কি। আমাদের চ্যানেল একটু জাস্ট গ্রো করে সেই টার্গেটে আছি আমরা। আপাতত 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই আলহামদুলিল্লাহ, ইটস একটা অ্যাচিভমেন্ট আর কি। হ্যাঁ, এটা একটা অ্যাচিভমেন্ট। ওকে, আশা করতেছি আপনাদের উপকারে আসতেছে। যদি উপকারে আসে আর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।